তো আমাদের গত ক্লাস পর্যন্ত আহ, মানে আজ পর্যন্ত পড়া দেওয়ার একটা বিষয় ছিল, সেটা হলো রবিনসন ক্রুসো। আমি বলেছিলাম অন্তত টেক্সটটা না পড়তে পারলে শিটের বা অ্যাবলিস ভার্সন যারা পড়েছো ভেরি গুড, যারা পড়নি তাদের জন্য আরও ভেরি গুড। যারা পড়াশোনা করতেছে না ওদের জন্য তো অভিনন্দন, ওয়েলকাম দুটাই জানাচ্ছি। কারণ তারা যত যত পড়াশোনা করবে না তত মানে প্রতিযোগিতার পরিমাণ কমতে থাকবে। হ্যাঁ, এতে যারা পড়াশোনা করছে তাদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি হবে আর কি। হ্যাঁ, তোমরা তো আর পড়াশোনা করবে না, তোমরা শর্টকাট জীবন চাইবা, সহজে জীবন চাইবা, সহজ লিড করবা, জীবন যাপন করবা। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, তো ঠিক আছে। তো রবিনসন ক্রুসোর এই শীটটা কি আমরা সবাই শেষ করেছি? বলো, শেষ করেছি না করিনি? স্যার। হুম। শীটটার যে সামারি বা অ্যানালাইসিস বা তোমার বই থেকে হোক যেখান থেকেই হোক পড়ে শেষ করেছো কিনা সেটা হচ্ছে আমার জানার বিষয়। অদ্ভুত সমস্যা। স্যার পুরোপুরি শেষ হয়নি, অনেকটাই প্রায় কাছাকাছি চলে গেছিলাম স্যার। এখনো শেষ হয়নি? না স্যার। স্যার ওই 40 পেজ পর্যন্ত গিয়ে স্যার আর আগে আমি 40 পেজ পর্যন্ত? জি স্যার, লাস্টের মাত্র কয়েকটা পেজ বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। মানে শেষে গিয়ে মাথা ঝিমঝিম করে ওঠে, চোখে আঘাত দেয়। তাই না? হ্যাঁ। স্যার, হ্যাঁ, বলো। হুম। স্যার হচ্ছে এখন যে আমরা লাইভ ক্লাস করি না, তখন হচ্ছে আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যায়, কিন্তু স্যার হুম। রেকর্ডিং ক্লাস করতে গেলে মানে সাউন্ডটা এত কম শোনা যায় কেন স্যার? সেটা তো আমি দেখেছি, সবকিছু তো আমি ঠিকও করে নিয়েছি, কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা তো বুঝতেছি না। তাহলে আমার কথা মানে যখন স্যার তুমি শুনতে ইয়ারফোন পাচ্ছ। ছাড়া করা যেত আগে ক্লাস, অনেক হুম। সুন্দরভাবেই করা যেত, কিন্তু এখন কেন জানি স্যার মানে আপনার কণ্ঠটাই শুধুমাত্র হচ্ছে আস্তে শোনা যায়, অন্য কথাগুলো মানে ক্লিয়ার শোনা যায়। দেখি তাহলে আবার আনইনস্টল করে আবার ইনস্টল করব, কি অবস্থা এটা। এটা তো কয়েকবার আমি এটা করেছি, হ্যাঁ, এবং সেটিংটাও ঠিক আছে দেখেছি, কিন্তু এরকমটা হওয়ার মানেটা কি বুঝলাম না। জি স্যার, স্যার, আগে স্যার আরো কম হইতো, এখন আবার একটু বাড়ছে, কিন্তু এখনো মানে কমই তাও। আচ্ছা, তো যাই হোক এখন। স্যার হ্যাঁ, বলো। আমরা যে স্টুডেন্টরা কথা বলি না, হুম। আমাদের কথাগুলো অনেক লাউড শোনা যায়। হুম। হুম। এটাই হচ্ছে কি মেইন প্রবলেম, বাট আপনার সাউন্ড একদম আস্তে হয়। আচ্ছা, আমি জি অবশ্য স্যার। আমার রেকর্ড ক্লাসগুলো আমি আবার দেখছি, যে তোমরা যখন সমস্যাগুলো বলো তখন আমার কাছে তো এরকমটা মনে হয় না খুব একটা যে খুব সমস্যাজনক বা এরকম। হ্যাঁ, এই জন্য আমিও বুঝতেছি না আসলে সমস্যা কোন জায়গায়, এটা আমার মাইক্রোফোনের সমস্যা কিনা সেটাও একটা বিষয়। তোমরা যখন আমার কথা শুনতে পাচ্ছ এখন, তখন তো মাইক্রোফোনেরও সমস্যা হওয়ার কথা না, কারণ এখন শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, তাই না? জি স্যার, এখন আবার সব ক্লিয়ার, হ্যাঁ। লাইভ ক্লাসে সব ক্লিয়ার। তাহলে রেকর্ডিং সফটওয়্যারে হয়তো কোনো প্রবলেম, আবার দেখতে হবে, আপডেট নিতে হবে কিনা দেখতে হবে। হ্যাঁ, সফটওয়্যার জিনিস তো কখন কি ঝামেলা পাকায় বলা যায় না। আচ্ছা, তো ঠিক আছে, নলেজ রাখলাম, আবার একটু চেষ্টা করে দেখবো কি করা যায়। ওকে। তো তোমরা তাহলে একটু পড়ে নিবা, আমি এই অ্যালিগরিক্যাল কয়েকটা বিষয় আজকে একটু আলোচনা করবো। সেটা একটু মনোযোগ দিবা তোমরা, অন্তত সামারি এবং অ্যানালাইসিসটা একটু পড়ে ফেলবা, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার সময় লাগতেই পারে, কিন্তু আমাকে তো চাপ তোমাদের একটু দিতেই হবে, কারণ চাপাচাপি না করলে তোমরা পড়াশোনা তো করবা না। আর একটা বিষয় বলছি, আজকে হলো ঈদ পরবর্তী তৃতীয় ক্লাস, এবং এই তৃতীয় ক্লাসের মধ্যে যারা একটা ক্লাসেও জয়েন করবে না, কোনো রকম ইনফরমেশন ছাড়াই আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেবো, এবং তাকে আমি আর যুক্ত করব না। অলরেডি আমি সেকেন্ড ইয়ারে কিন্তু প্রায় 50 জনের উপরে আমি কিন্তু করেছি, রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো মাঝে মাঝে আমার কথাগুলোকে এড়িয়ে যাও, এবং এবার যাদেরকে আমি রিমুভ করব তাদেরকে কিন্তু আমি আর অ্যাড করব না। এবং এটা একদম নিশ্চিত কথা মনে রাখবা। হ্যাঁ, এই যে দেখো আমি কতজনকে রিমুভ করেছি। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় একটু দেখে নাও যে আমি কতজনকে রিমুভ করেছি। এই যে, ঠিক আছে, এগুলোকে আমি রিমুভ করেছি যে তারা একটা ক্লাসও করেনি ঈদ পরবর্তী। এত মানে কি বলবো, কেয়ারলেস ছেলে মেয়ে আমি রাখবো না। হ্যাঁ, আর এটা হচ্ছে থার্ড ইয়ার। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে রিমুভ করছি, আর থার্ড ইয়ারে তো আমি করবোই। এতে কোনো মানে কি বলবো, কোনো আমি অজুহাত শুনবো না। এটা হলো সবচেয়ে বড় কথা। আকিব হাত তুলেছ মনে হয়, বলো, কিছু বলতে চাচ্ছ? স্যার স্যার বলছি যে নোভেল রবিনসন ক্রুসোটা রয়েছে ওটা তো স্যার দুইটা পার্টে।
সেকেন্ড পার্টে ফার্দার অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো, হুম হুম। স্যার ওইটার সামারিটা তো অ্যাড করা হয়নি, আমরা কি ওইটা বাদ দিয়ে পড়ে যাবো? তোমাদের যতটুকু অংশ আছে ঠিক আছে তো, এই অংশটুকুই জি স্যার। যথেষ্ট। হুম। তাহলে ফার্দারটা না পড়লে হবে? না, ওটা দরকার নেই। আচ্ছা জি স্যার। এখানে যে 31টা চ্যাপ্টার আছে এগুলো একটু পড়ে নেওয়া, ঠিক আছে? আমি কতটা পর্যন্ত দিয়ে অ্যাড করেছি এখানে? 31 পর্যন্ত আছে না? ও 27 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, কিছু বাদ গেছে, হ্যাঁ? আচ্ছা, ওটা আমাকে তো দেখতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, তোর একটু করে নেবা, আমি ওটা অ্যাড করে দিব। আমার তো আরো প্রায় কয়টা, 4টা চ্যাপ্টার। নভেলগুলো একটু সময় দিতে হবে, একটু পড়তে হবে। একদম নভেলগুলো না পড়ে আসলে এখানে ইয়া করা কঠিন। তারপরেও আশা করি তোমরা পড়তেছো, এটুকু পড়া আমি তোমাদেরকে করাই নিব। হ্যাঁ। তো আমরা একটু অ্যালিগরিক্যাল যে কথাবার্তাগুলো সেগুলো আমরা একটু দেখি যে কীভাবে এটা অ্যালিগরিক্যাল নির্দেশ হবে। কারণ কোশ্চেনগুলো তোমরা যদি একটু রিসার্চ করে দেখো যে এই জাতীয় 2-3টা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে দিচ্ছে আর কি। হ্যাঁ। তো এখানে কি বলছে দেখো, রবিনসন ক্রুসো আর রিলিজিয়াস অ্যালিগরি অফ রিডেমশন অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। হ্যাঁ, রিডেমশন মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিডেমশন? মুক্তি স্যার। মুক্তি, তাই তো? মুক্তি। এবং আধ্যাত্মিক জাগরণ, অ্যাওয়েকেনিং মানে কি? জাগরণ। তো এইটা। আচ্ছা, তো এখন যাই হোক, আমরা গল্পটা যেহেতু কিছুটা হলেও পড়েছি, তোমাদের আশা করি সেন্সটা বুঝতে সুবিধা হবে। একটু 1 মিনিট আমাকে সময় দাও, কাজ করি। আচ্ছা, তো বলছে কি বলছে দেখো, ড্যানিয়েল ডিফোস রবিনসন ক্রুসো has been long recognized as more than just an adventure tale of survival on a deserted island. এটা হয়তো যখন আমরা ছোটকালে পড়ি বা ছোটবেলায় পড়ি তখন এটা শুধু মনে হয় কি একটা মজার গল্প। কিন্তু আসলে এটা শুধু একটা দুঃসাহসিক, অ্যাডভেঞ্চারাস কোনো গল্প নয় এটা শুধু। It is a profound religious allegory that explores themes of repentance, redemption and spiritual enlightenment. প্রথম হচ্ছে রিপেন্টেন্স, তাহলে পাপ তো হয়েছে, তাই না? পাপ তো আমরা করেছি। তার সাথে হচ্ছে রিপেন্টেন্স, রিডেমশন অ্যান্ড স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট। এখানে 3টা ধাপ। কি রিপেন্টেন্স মানে কি? সে কি করছে? অনুতাপ স্যার। তাই তো, অনুতাপ, অনুশোচনা করছে। তারপর হলো অনুশোচনা করার কারণে কি কি হলো, সেই আমাদের রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনের মতো নাকি, যে সেখান থেকে একটা রিডেমশন আসলো, একটা মুক্তি আসলো, সে তার পাপ মুক্ত হলো। পরবর্তীতে সেই পাপ মুক্তির পরবর্তী সে আধ্যাত্মিক এক ধরনের জাগরণ বা কি বলবো, এক ধরনের উদ্দীপনা সে কিন্তু লাভ করলো। এরকম একটা বিষয় মেনলি বলা হয়েছে। থ্রু দ্য প্রোটাগনিস্ট জার্নি ডিফো উইভস আ ন্যারেটিভ রিচ ইন রিলিজিয়াস সিম্বলিজম অ্যান্ড মোরাল রিফ্লেকশন। এখানে মেইনলি রিলিজিয়াস ব্যাপারটাকে তিনি বেশি গুরুত্ব দিয়ে দিয়েছেন, যদিও কিছু পলিটিক্যাল বা কলোনিয়াল বিষয় রয়েছে যেগুলো পরবর্তীতে ঘটেছে, যখন কিছু লোককে সে তার অধীনে নিয়ে আসলো বা বাঁচালো, তারপর সে একটা কলোনি গড়ে তুললো। পরবর্তী কলোনিয়ালিজম বা হচ্ছে পলিটিক্যাল বিষয়টা আসছে। কিন্তু তার সে যতদিন একাকী ছিল ততদিন পর্যন্ত তার রিলিজিয়াস যে কোড এবং কন্ডাক্ট, সেই ব্যাপারটা কিন্তু সে ফিল করার চেষ্টা করেছে। হ্যাঁ, তার নিজস্ব রিলিজনের মানে কি আন্ডারে, তাই না? তাহলে ড্যানিয়েল ডিফো কোন ধর্মের ছিল? রবিনসন ক্রুসো কোন ধর্মের বলা হয়েছে ওখানে? প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি, তাই তো? হ্যাঁ, এবং সে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টও করেছে, তাই না? সেই ক্যানিবালদেরকে, ফ্রাইডেকে। হ্যাঁ, ফ্রাইডেকে বিশেষ করে যদি আমরা বলি। দ্যাট হচ্ছে ইনভাইটিং রিডার্স টু ডেলভ ডিপার ইনটু দ্য স্পিরিচুয়াল ডাইমেনশন অফ হিউম্যান এক্সিস্টেন্স। আর এর মাধ্যমে রিডারদেরকে ইনভাইট করতেছে যে আমাদের উচিত কি করা, স্পিরিচুয়াল যে মাত্রা, তাই না, বা গভীরতা,
সেই বিষয়গুলোর মধ্যে আরো গভীরে অনুধাবন করা, ডেলভ ইনটু মানে অনুধাবন করা, প্রবেশ করা হিউম্যান এক্সিস্টেন্স, মানুষ, তাই না, যে তার ওই দ্বীপে একাকী থাকাটা, যে কিভাবে আমাদের পৃথিবীতে একাকী থাকার ব্যাপারটাকে বা পৃথিবীটাকে বোঝায়, যে আমরা কিভাবে পৃথিবীতে আসি, পৃথিবী থেকে আবার চলে যাই, তাই না, কোনো কিছু আমাদের আসলে সাথে থাকে না। তো এইখানে আমাদেরকে একাকী বাঁচতে হয় এবং বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সৃষ্টিকর্তা আমাদেরকে দান করে। তিনি চাইলেই কেড়ে নিতে পারেন, তিনি চাইলে আমাদেরকে দিতে পারেন। হ্যাঁ, আর যখনই আমরা অবাধ্য হই তখনই আমরা আসলে সব কিছুর মানে কি বলবো থেকে বঞ্চিত হই বা হারিয়ে ফেলি। এই ব্যাপারটা আসলে আমরা দেখতেছি। হ্যাঁ, এই মানে কি বলবো, এই জীবনে তো দেখলাম এই পর্যন্ত 40 বছর হতে আসলো আমার, তো এই বিষয়ে দেখেছি অনেকের অনেক কিছু ছিল, কিন্তু মানুষের মানে কি বলবো অহংকার, মানুষের অবাধ্যতা, অপরাধ কর্ম আবার নিচের দিকে নামিয়ে দেয় কিন্তু কোনো না কোনো সময়। এবং তার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। যেমন আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনের পড়েছিলাম, তাই না, যে সে যখন পাখিটাকে মারলো তখন কি হলো, তাদের আবহাওয়াটা ভালো হয়ে গেল। তখন প্রথম দিকে তার সহ যে সকল ম্যারিনাররা ছিল তারা কিন্তু প্রথমে তাকে গালিগালাজ করলেও পরবর্তীতে তাকে সমর্থন করেছিল। কিন্তু আবহাওয়াটা ভালো হওয়ার কারণটা কি ছিল বলতো? পরিবেশটা ভালো হওয়ার কারণটা কি ছিল? যে কেন একটা অপরাধ করা সত্ত্বেও গড পরিবেশটা সুন্দর করে দিল, বলো? যাতে কি করা যায়, তাকে শাস্তির জায়গাতে, উপযুক্ত শাস্তির জায়গাতে নিয়ে যাওয়া যায়, তাই না? ব্যাপারটা এরকম না? তাকে কি শাস্তি দেওয়া হয়নি পরে? জি স্যার, তাকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো, এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো যেখানে শান্ত সমুদ্রের মধ্যে, যেখানে কোনো বাতাস নেই, তাই তো, গরম পরিবেশ আবহাওয়ার মধ্যে তাকে নিয়ে গিয়ে একদম ফেললো। তাই আমরা অপরাধ করলেও অনেক সময় আমাদের চারপাশের পরিবেশটা পজিটিভ হয়ে যায় এবং তখন মনে হয় না আমার এটা অপরাধ, মনে হয় না আমি অপরাধ করি, তাহলে এত কিছু ভালো হতো না, এত কিছু না। কিন্তু আসলে অপরাধটা করেছি এবং আমাকে উপযুক্ত জায়গায় গড নিয়ে যাচ্ছেন, এই জন্য আপাতত পরিবেশটা ভালো, যাতে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে শাস্তি প্রদান করবেন যেখান থেকে উঠে আসার সম্ভাবনা আমার কম হয়ে যাবে। ব্যাপারটা ঠিক এরকম। অতএব অপরাধ করার পর কিছুদিন সুস্থ সুন্দর পরিবেশ থাকা মানে এটা মনে করার কোনো কারণ নেই যে তুমি অপরাধটা করোনি। হ্যাঁ, এবং যারা সমর্থন করলো তাদেরও কিন্তু শাস্তি হলো এই জায়গায়, তাই না? যারা সমর্থন করলো তাদের যে শাস্তি হয়নি তা কিন্তু নয়, তাদেরকেও জল খাবারের কষ্ট কিন্তু ভোগ করতে হয়েছে। তাই বলছে, at the outset of the novel, Robinson Crusoe is portrayed as a reckless and disobedient individual who defies his father's wishes and embarks on a life of adventure against God's will. হ্যাঁ, ঠিক আমরা করে পিতামাতার ইচ্ছা মানেই আমাদের ইচ্ছা, ব্যাপারটা এরকম। তাই সে বলছে এমনকি গডের ইচ্ছার বিরুদ্ধেও সে একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। His initial voyage at sea, fraught with peril and misfortune, serves as a metaphor for his spiritual downfall. হ্যাঁ, সে যখন ভ্রমণে গেল, তাই না, ভয়েজে গেল, তখন তার জীবনে কিন্তু ওই সময় বাধা এসেছে এবং দেখা যাচ্ছে কি তারপরে কিছু সময়ের জন্য তার সম্পত্তি হলো, সে স্লেভ নিয়ে কেনা বেচা শুরু করলো, না, সে কিন্তু স্লেভ বিজনেস শুরু করে দিল। তখন কি ঘটনা ঘটলো, যেটা হচ্ছে কি তার স্পিরিচুয়াল ডাউনফলের একটা অংশ। সে তো পিতামাতাকে অস্বীকার করেছেই, সাথে সাথে সে এমন একটা বিজনেসে যুক্ত হয়েছে যেটা হচ্ছে অমানবিক। তারপর হচ্ছে shipwrecked on a remote island, Crusoe find himself isolated from civilization, stripped of material possession and confronted with the harsh realities of nature. তাহলে সে কিন্তু একাকী হয়ে গেল। আর একাকীটা তাহলে কি বোঝাচ্ছে? This physical isolation mirrors his spiritual estrangement from God. যে মানুষ এরকম কি হয়, সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যায়, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যায়, যেভাবে রবিনসন ক্রুসো তার পিতা মাতার সাথে বিচ্ছিন্ন হয়ে গেল। and serves as the catalyst for spiritual awakening. এবং পরবর্তীতে এটাই তার আধ্যাত্মিক, তাই তো, উন্নয়নের, উদ্দীপনার বা জাগরণের একটা বিশেষ ক্যাটালিস্ট বা একটা সূত্র বা একটা সুন্দর উপলক্ষ বা অকেশন হয়ে গেল। তাই এই যে পুরো ব্যাপারটা, সে পিতা মাতাকে অস্বীকার করা,
তারপরে একটা ভয়েজে যাওয়া, যে ভয়েজে ক্যাপ্টেনরা তাকে কি কি করেছিল, প্রথম ক্যাপ্টেন তাকে কিন্তু জাহাজে নেয়নি, তাকে বলেছিল কি যে তুমি যাও, তোমার এই বয়সে এই কাজ করা ঠিক না। কিন্তু সে সেখান থেকে পালিয়ে এসে সে আর একটা জাহাজে উঠলো, সেই জাহাজে কি করলো, তাকে সহ বন্দি করে হ্যাঁ জেলে ঢুকাই দিল। হ্যাঁ, তারপরে সে যখন জেল থেকে তাকে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছিল, সে যখন এই যে ফিশিং তাই না করতে এসে সে যাও ওখানে সমুদ্র পাড়ি দিয়ে চলে আসে, সেখান থেকে সে ব্রাজিলে চলে যায়, সেখান থেকে প্ল্যান্টেশন করে তাই না, অনেক সম্পত্তির মালিক হয়ে যায় পরবর্তীতে, তারপরে সে স্লেভ বিজনেসে যুক্ত হয়ে যায় ইত্যাদি। তার মানে কি এর ভিতরে তার যে ডাউনফল, তাহলে প্রথমে একটা বিষয় হলো যে গড আমাদেরকে কিন্তু আমাদের খারাপ কাজ করার ক্ষেত্রে অনেক বাধা দেয়। যে আমরা যখন কোনো খারাপ কাজের দিকে যাই তখন কি করে গড আমাদের অনেক উপলক্ষ বা সূত্র প্রদান করে যে তোমার এই কাজে যাওয়া ঠিক না। হ্যাঁ, আমাদের প্রিস্ট বা পুরোহিত, আমাদের পিতামাতা বা আমাদের গুণীজনেরা আমাদেরকে নিষেধ করে এটা করা ঠিক না, কিন্তু যখন আমরা তারপরেও চলে যাই তখন কিন্তু আমরা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমরা আধ্যাত্মিকভাবে তাই তো এবং জাগতিকভাবেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ি আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। তো এই ব্যাপারটা কিন্তু এভাবেই আমরা বিষয়টাকে ভাবতে পারি। তার বলছে কি ক্রুসোস সলিটারি এক্সিস্টেন্স অন দ্য আইল্যান্ড বিকামস আ জার্নি অফ সেলফ ডিসকভারি এন্ড রিপেন্টেন্স। দেখো কোশ্চেনগুলো কিন্তু শুধু স্টোরি রিলেটেড না, যে শুধু গল্প বললে কি এই এটা যদি তোমার কোশ্চেন আনসার হয়, শুধু কি গল্প বলে গেলে কি মার্ক হবে বলো? না স্যার। নাকি তোমাকে বিষয়গুলোকে ওর সাথে মিলিয়ে দিতে হবে তাই না, যে কোন জায়গাতে কি বলছে এই কথাগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে, তা না হলে হবে না। তাই বলছে ক্রুসোস সলিটারি এক্সিস্টেন্স অন দ্য আইল্যান্ড becomes a journey of self-discovery and repentance. Alone with his thoughts and conscience, he reflects on his past transgressions and acknowledges his sinful nature. Transgression মানে কি? বিচ্যুতি বা অপরাধ কর্মে জড়িয়ে পড়া নাকি অতীতের, সেগুলো নিয়ে সে রিফ্লেক্ট করে, ভাবতে থাকে এবং স্বীকার করে তার সিনফুল নেচারটাকে, যে সে আসলে অপরাধ করেছে। Through prayer and introspection, he seeks divine guidance and forgiveness, recognizing his dependent on God's mercy for salvation. যে মুক্তির জন্য আমাদেরকে গডের উপরে ডিপেন্ড করতেই হবে, সেটা সে বুঝতে পারে যে we are not alone. We cannot do anything just by ourselves. আমরা কোনো কিছুই আমাদের নিজস্ব শক্তিতে করতে পারি না। We have to depend on God's mercy and blessing. তাই বলছে his construction of a makeshift মানে কি, তার থাকার জন্য যে বাসস্থান বা জায়গা, সেটা কি করে দেখো, makeshift cross and daily devotional practices কি করে symbolizes his new found faith and commitment to living a righteous life. পরবর্তীতে সে কি করে একটা makeshift cross তৈরি করে। ক্রস হচ্ছে কি জিসাস ক্রাইস্টকে রেফার করে, তাই তো ক্রস and daily devotional practices, এবং তারপরে সে প্রতিনিয়ত ধর্মকর্ম করা শুরু করে। এই দিয়ে বোঝা যায়, মানে এটাই সিম্বলাইজ করে যে সেখানে গিয়ে সে তার ধর্মকে নতুন করে বুঝতে শিখেছে, নতুন করে তার বিশ্বাসকে জন্ম দিয়েছে। এইটা তো দেখো, এইভাবে করে শুধু গল্প বললে হবে না, তোমাকে এই বিষয়গুলো সিম্বলিকলি কি বলছে, অ্যালেগরিক্যালি কি বলছে, এগুলোকে বুঝিয়ে দিতে হবে। তাই বলছে as Crusoe grapples with the challenges of survival, তারপর যখন সে টিকে থাকার জন্য যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের সাথে যখন সে ধস্তাধস্তি মানে কি খুব আগ্রাসী, he undergoes a process of moral and spiritual transformation, সেখানে সে এক ধরনের নৈতিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের দিকে যায়। through hard work, perseverance and ingenuity মানে কি বলো? চতুরতা স্যার। দক্ষতা, তাই তো, বিশেষ বুদ্ধি। he learns to cultivate the land, build shelters and fend for himself. নিজের জন্য মোটামুটি যা করা লাগে সেগুলো সে করার চেষ্টা করে নিজেকে। his industriousness and resourcefulness reflect the Protestant work ethic and the belief in the redemptive power of labor. যে পরিশ্রমেরও একটা রিডেমটিভ পাওয়ার রয়েছে, যে তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার অপরাধ তত বেশি মুক্তি লাভ করবে, অপরাধ ক্ষমা হবে। তুমি যত বেশি আরামে থাকবে, আরামে থেকে তুমি যত বেশি শুয়ে বসে শুধু সব কিছু পাইলে, সেটা আসলে সৎ উপায়ে হয় না।
পরিশ্রম করতে হবে, তুমি যা ইনকাম করবে তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে, যাতে তার ভিতরে কোনো ফাঁকিবাজি না থাকে। ব্যাপারটা এরকম। তাই হচ্ছে বাই এমব্রেসিং হিজ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস ক্রুসো ফাইন্ডস ফুলফিলমেন্ট অ্যান্ড পারপাস ইন হিজ সলিটারি এক্সিস্টেন্স। যে আসলেই সে তখন বুঝতে শিখে যে কেন আজকে আমার এই দশা, কেন আজকে আমাকে একা থাকতে হচ্ছে। তার এই সলিটারি এক্সিস্টেন্সকে সে মানে এক্সিস্টেন্সের পারপাস অ্যান্ড ফুলফিলমেন্ট সেটা সে বুঝতে পারে যে কেন আমি এই একাকী হয়ে গেলাম, পিতা মাতা থেকে, তাই তো আমার রিলেটিভ থেকে, আমার এলাকা থেকে আমি কেন বিচ্ছিন্ন হয়ে গেলাম। এর মাধ্যমে সে বুঝতে পারে কি ট্রান্সসেন্ডিং হিজ আর্থলি ডিজায়ার্স অ্যান্ড অ্যাটাচমেন্টস, হ্যাঁ, যে আর্থলি ডিজায়ার্স বা অ্যাটাচমেন্টের মধ্যে ছিল না, জাগতিক ডিজায়ার বলতে কি বোঝায়, সে যা কিছু পরবর্তীতে করতে চেয়েছে, স্লেভ বিজনেস থেকে শুরু করে, তাই তো নিজের মতো করে চলা, এগুলো হচ্ছে কি নিজস্ব ইচ্ছা। সেইগুলোকে পেরিয়ে কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিক ব্যাপারটাকে বোধ করতে পারি, সেটার জন্য একাকী থাকার জন্য ঠিক ওই ইয়াদের মতো, কি বলে ওটাকে, মঙ্কদের মতো না, বা প্রিস্টদের মতো তাকে একাকী ভাবার একটা সুযোগ তাকে দান করেছে। তারপর দ্য অ্যারাইভাল অফ ফ্রাইডে, a native whom cross rescue from cannibals marks a pivotal moment in his spiritual journey. এটাও একটা কি বিশাল মুহূর্ত না, একটা চেঞ্জিং, একটা ট্রানজিশনাল মোমেন্ট, কারণ সে অন্তত একজনকে পায় যে কি করতে পারে, অন্তত তার সাথে শেয়ার করতে পারে। ইনিশিয়ালি ভিউড অ্যাজ আ মিয়ার সার্ভেন্ট, যদি আমরা শুধু ফ্রাইডেকে একটু শুধু সার্ভেন্ট হিসেবে ভাবি, ফ্রাইডে বিকামস আ সিম্বল অফ ডিভাইন প্রভিডেন্স অ্যান্ড হিউম্যান ফেলোশিপ, যে গড অন্তত তার কাছে একজন মানুষকে প্রেরণ করে, হ্যাঁ, যে যেন গড, তাই তো স্বর্গ থেকে যেন একটা আশীর্বাদ বা মুক্তি যেন তার কাছে পাঠিয়েছে। হিউম্যান ফেলোশিপ, যেন মানুষের সাথে সে বসবাস করতে পারে, মানুষের সাথে তার আধ্যাত্মিক ব্যাপারগুলোকে শেয়ার করতে পারে, এবং সে মানে কি বলবো, কথা বলার একজন মানুষ যেন পায়, এটা যেন সে ওই সৃষ্টিকর্তার বা গডের কাছ থেকে পেয়েছে, ডিভাইন প্রভিডেন্স এটা। থ্রু দেয়ার মিউচুয়াল কম্প্যানিয়নশিপ and shared experiences, Crusoe learns to overcome his prejudices and recognize the inherent dignity and worth of every individual. একটা জিনিস ভাবো তো, যে মনে করো যে ব্যক্তি শুধুমাত্র তার একক ধর্মের মধ্যে বেড়ে ওঠে, তার চিন্তা ভাবনা, আর যে ব্যক্তি মনে করো তার আশেপাশে আরো অন্যান্য ধর্মের মানুষ আছে, তাদের মধ্যে সে বেড়ে উঠেছে, মানে এই দুটা অবস্থান থেকে কার মানসিক ডেভেলপমেন্টটা, মানে কি বলবো, যেটা বলা হয় যে ওপেন মাইন্ডেডনেস বা আউটলুক, ওপেন আউটলুক কার বেশি হবে বলো তো? সকল ধর্মের সাথে মিলেমিশে বড় হয়েছে, সকল ধর্মের মানুষ তার আশেপাশে নিয়ে বসবাস করে, তার মধ্যে কি ওপেন মাইন্ডেডনেসটা একটা চলে আসে, হ্যাঁ। কিন্তু রক্ষণশীল আমরা ততক্ষণ থাকি যখন আমরা শুধু একক একটা নির্দিষ্ট পরিবেশ, মানে নিজেকে শেয়ার করা, আমি আমার সিদ্ধান্তকে যতক্ষণ পর্যন্ত অন্যের সাথে শেয়ার না করছি, ততক্ষণ পর্যন্ত আমি জানি না যে আমার সিদ্ধান্তটা সঠিক নাকি ভুল, হ্যাঁ। তাহলে আমার কি করতে, আমার সিদ্ধান্তগুলো শেয়ার করতে হবে অন্যের সাথে, ওদের সাথে আলোচনা করতে হবে, করার পরে বোঝা যাবে যে আমি ভুল নাকি আমি ঠিক। এবং এই ভুল সঠিক বাছাইয়ের ক্ষেত্রে নিজেকে পুরোপুরি আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, তোমাকে ওপেন মাইন্ডেড হবে, যে আসলে তোমাকে বুঝতে হবে তুমি ঠিক নাকি আসলে তুমি ভুল। তাই বলছে যে তার ভিতরের যে প্রেজুডিস, মানে কি বলবো, সংকীর্ণতা বোধ, সেগুলোকে সে জয় করতে পারে, এবং সে বুঝতে পারে যে ধর্ম তো আছেই, আর ধর্মের সাথে মানবিকতার একটা বিশেষ গুরুত্ব আছে। অতএব সে কি করে, রিকগনাইজেস দ্য ইনহেরেন্ট ডিগনিটি অ্যান্ড ওর্থ অফ এভরি ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের আলাদা কি আছে, মূল্য আছে, গুরুত্ব আছে। তাহলে সে একসময় স্লেভ বিজনেস করতেছিল, তাই না, পরে সে বুঝতে পেরেছে যে মানুষকে আসলে এইভাবে বিজনেস, মানুষের উপর ভিত্তি করে, এখন কি ইয়ে আছে না, মানব পাচারকারী আছে না অনেক, কি জানো বলো দেখে, জি স্যার, কি জানো মানব ব্যবসায়ী, মানব আদম ব্যাপারী, আদম, এইটা আমার মনে পড়তেছিল না, হ্যাঁ আদম ব্যাপারী, হ্যাঁ হিউম্যান ট্রাফিকিং, আদম ব্যাপারী আছে না এরকম। তা ওই রকম স্লেভ বিজনেস ওইরকম আদম ব্যাপারী ছিল একসময়। তাহলে সেটা সে বুঝতে পারে যে প্রত্যেকটা মানুষের একটা গুরুত্ব আছে, মর্যাদা আছে, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে ফ্রাইডে একজন ওইরকম স্লেভের মতোই একজন মানুষ ছিল, তাই না, সে তো ব্ল্যাক ছিল, নিগ্রো ছিল, এমনকি সে একজন নিজে একজন ক্যানিবাল ছিল। ক্যানিবালরা কি নিজের গোষ্ঠীর ভিতরে মানুষকে খায় নাকি বিরোধী গোষ্ঠী? না, হ্যাঁ, এনিমিদের খায় স্যার। বিরোধী গোষ্ঠী, তাই তো, হ্যাঁ, অন্য ট্রাইবের লোকদেরকে কিন্তু ধরে এনে খাই ফেলে। চিন্তা করো, এটা কি আসলে বাস্তব ছিল কোনো এক সময় নাকি এখনো বাস্তব আছে?
নাকি অবাস্তব ছিল এটা? কি মনে হয়? স্যার আফ্রিকার এখনো অনেক দেশ আছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, তারা খাইতেও পারে। না, আমরা সভ্য মানুষই তো খাচ্ছি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সভ্য মানুষই তো খাচ্ছি, আছে না? অনেক সময় সংবাদ স্যার বলে যে চায়নায় নাকি খায়, শুনেছিলাম। যে মৃত আমাদের দেশে কি কি খাওয়াই স্যার, আল্লাহ ভালো। হোটেল রেস্টুরেন্টগুলোতে নাকি? স্যার কিছুদিন আগে স্যার পাহাড়ে পাহাড়ে দেখছিলাম না হ্যাঁ, স্যার হ্যাঁ, তিন ওই যে বন্ধু দেখলা না? ঘুরতে গিয়ে। হ্যাঁ, যে একজন ইয়াকে মেরে ফেললো, তাই না? কয়েকজন পাহাড়ি মানুষ, মানে ওই যে উপজাতি, এই যে ব্যাপারগুলো মানে। স্যার আমাদের আমাদের এলাকায় স্যার একজন আঙ্কেল স্যার, উনি মানে সেন্ট্রাল আফ্রিকাতে স্যার ওই যে আর্মি থেকে মিশন করতে গেছিল, তো উনি আচ্ছা। বলছিল আমাকে হুম। যে ওখানে ওদের গোষ্ঠীর ভিতর একটা এলাকা আছে, তো ওই জিবুতিতে ওখানে মানে আপনার এই গোষ্ঠীর ভিতর যেসব বয়স্ক লোক হয়ে যাবে, মানে হ্যাঁ, আপনার মা বাবা অনেক দাদা দাদি বুড়ি হয়ে গেছে না স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে জবাই করে খাই ফেলে স্যার যখন বয়স্ক হয়ে যায় স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। পরে তখন স্যার সেন্ট্রাল আফ্রিকান গভর্নমেন্ট, ওই আঙ্কেলটা বলছে উনারা পরে ওদের এলাকাটাকে সিজ করে দিছে যে উনারা যেন ওখান থেকে বাইর না হইতে পারে। হুম, তখন হুম। ওরা ওদের গোষ্ঠীটা ওখানে ওরা মানে প্রজনন করে ওখানে থাকে, আচ্ছা। ওদেরকে আর বাইরের দুনিয়ার সাথে আর মানে অ্যাটাচ করতে দেয় না। হুম, হুম, হুম। না, ওই অবশ্যই এটা ভুল, যদি অ্যাটাচ করতে না যায় তখন এটা থেকেই যাবে, তাই না? আর যখন আস্তে আস্তে মানে, যেমন তুমি একটা জিনিস ভাবো, সতীদাহ প্রথা 1829 সালে বাতিল হয়েছিল, তাহলে তার আগ পর্যন্ত এই প্রথা যে কবে শুরু হয়েছিল তার তো কোনো ঠিক নাই। তাহলে কত নারীকে, তাই না, বা বিধবাকে কি করতে হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে একসময়। এই ভারতীয় উপমহাদেশে এই কাজটা ঘটেছে, ঘটেনি? বলো, যে সহমরণে যেতে হবে, তাই না? যেহেতু এই সময় বিধবা বিবাহ প্রচলন ছিল না, তাহলে মেয়েগুলোর কি দশা হবে? তাহলে সেই মেয়েগুলোকে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে নেশা করিয়ে বা অন্য কোনোভাবে দেখা যাচ্ছে স্বামীর সাথে চিতাতে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। তো এটা কি বাস্তব ছিল না এক সময়? এখন কি আমাদের তখন এটা কি ধর্মীয় একটা কালচার বলে মানুষ স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? এমনকি নিজের সন্তান যদি মেয়ে হয় তাকেও তারা পোড়াতে বাধ্য হয়েছে বা মেনে নিয়েছে, যেটা স্বাভাবিক একটা ধর্মীয় রীতিনীতি। কিন্তু এখন কি আর এটা আমরা মানতে পারি বলো তো? এখন স্যার এখন আমাকে ধরে আগুনে দিয়ে দিচ্ছে, এটা চিন্তা করলে ওই সিচুয়েশন আসলে এমনিই মারা যাবো, আগুনে দেয়া লাগবে না। আগুন দেওয়া লাগলো, তাই এই যে ব্যাপারগুলো, তাহলে এক একটা ব্যাপার, তাহলে তুমি যতক্ষণ না আধুনিক, এই যে তাহলে রাজা রামমোহন রায় যে এই কাজটা করতে চেয়েছিলেন, তিনি কি একা কি পারতেন এটা করতে? যদি তিনি আসলে, যদি ব্রিটিশরা না থাকতো, তিনি কি আসলে বন্ধ করতে পারতেন? তার সে ক্ষমতা ছিল? তার ক্ষমতা কিন্তু না ছিল না। স্যার। এটা ব্রিটিশরা মেনলি, ওই যে ওই সময় লর্ড বেন্টিং, তাই তো, তিনি এই কাজটা করেছিলেন। তো যাই হোক, তাই সেটাই এরকমই ব্যাপারগুলো, যে আসলে কোন সভ্যতায় কি আছে তাদেরকে যদি আমরা আটকিয়ে ফেলি তাহলে তো সমস্যাই। বরং তাদেরকে, আমাদের যে আধুনিক সরঞ্জাম আছে তাদেরকে দিয়ে সেই সমাজটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আগামী 50 বছরের মধ্যে একটা পরিবর্তন ধারা তাদের মধ্যে যায়। হ্যাঁ, যেমন আমাদের সরকার কি করেছে, উপজাতিদেরকে কোটা সিস্টেমের মাধ্যমে তাদেরকে কিন্তু মেইন স্ট্রিমের সাথে যুক্ত করার চেষ্টা করেছে। এখন কিন্তু তাদের চিন্তা ভাবনা আমাদের মতো, তারা কিন্তু এরকম ছিল এক সময়। হ্যাঁ, তারা এক সভ্যতার বাইরে অন্য সভ্যতার মানুষের সাথে মিশতো না, বিয়ে শাদী করতো না, লেনদেন করতো না, এরকম ছিল কিন্তু। কিন্তু এখন কি তারা ওপেন হয়ে গেছে না? বলো তো, এখন কিন্তু তারা ওপেনলি হ্যাঁ মিশছে, স্যার। তারা বিভিন্ন ভার্সিটিতে যাচ্ছে, ভালো যোগ্যতা দেখাচ্ছে, সব জায়গায় তাদের কিন্তু এখন অবস্থান রয়েছে। কিন্তু যদি সরকার তাদেরকে এই সুযোগটা না দিয়ে তাদের যদি পাহাড়ি অঞ্চলে আটকে রাখতো, তাহলে অনেক সময় মানে সহজেই তাদের বিদ্রোহী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। তো এই জন্য ওপেন করে দিতে হবে। তাই এই বিষয়গুলো যাও। হ্যাঁ, তাহলে their relationship embodies the Christian values of compassion, tolerance and brotherly love. এই যে ক্রুসো, যে ফ্রাইডেকে ভালোবাসতে পারলো, তার প্রতি মায়া দয়া দেখালো, মানবিক ফিলিংগুলো আসলো, তাই না? এইগুলোই দেখানো হচ্ছে যে ধর্মীয় বোধ, নীতি নৈতিকতা এবং মানবের প্রতি ভালোবাসা, এটা কিন্তু কাজ করেছে তার ভিতর। Illustrating the transformative power of human connection in pursuit of spiritual enlightenment. অতএব আধ্যাত্মিক উন্নয়নের জন্য মানুষের সাথে হিউম্যান কানেকশন যদি না থাকে তাহলে সেই আধ্যাত্মিকতার কোনো মানেই হয় না। হ্যাঁ, তাই হচ্ছে দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ হিউম্যান কানেকশন, যে মানুষের সাথে যদি কানেকশন থাকে তাহলে সেটা আমাদেরকে আধ্যাত্মিক উন্নয়নে আমাদেরকে কতখানি হেল্প করে, সেটা এখানে আরো বোঝানো হয়েছে। যে তুমি যখন একা একই আছো তখন কি তোমার মানসিকতা বোঝা সম্ভব, নাকি তুমি যখন মানব সমাজে থাকবে তখন বোঝা সম্ভব?
বলো, তুমি যখন ফর্মাল সিচুয়েশনে থাকবে তখন তোমাকে কি অর্ডিনারি চেনা যায়, নাকি তুমি যখন বন্ধুদের মধ্যে থাকবে তখন তোমাকে অর্ডিনারি চেনা যায়? কোন মুহূর্তে চেনা যায় ভালো? তার স্যার বন্ধুদের বন্ধুদের মধ্যে থাকলে বন্ধুদের মধ্যে তুমি আসলে কেমন, কারণ ফর্মালি যখন থাকি তখন আমরা ভান করে চলি, তাই না, প্রিটেন্ড করি। কিন্তু যখন বন্ধুদের মধ্যে থাকি তখন গালাগালি থেকে শুরু করে ওপেন মাইন্ডেড আমরা কিন্তু কথা বলি, সেখানে কিন্তু আমরা কোনো রকম চাপিয়ে কথা বলি না। তাই একজন মানুষ যে সারা জীবন বনে থাকলো সে তো কোনো অপরাধ করার সুযোগই পায়নি, তাই না? তাহলে সে ভালো না মন্দ তাকে তো মানুষ সমাজে বসবাস করার পরে বোঝানো যাবে যে আসলে সে মানুষের সাথে চলতে পারে কিনা, মানুষকে ভালোবাসতে পারে কিনা, এই ব্যাপারগুলো। হচ্ছে আলটিমেটলি ক্রুশোস রিডেমশন ইজ নট অনলি আ পার্সোনাল ট্রায়াম্ফ, হচ্ছে শুধু একটু ব্যক্তিগত বিজয় নয়, বাট অলসো আ টেস্টামেন্ট টু গডস গ্রেস অ্যান্ড প্রভিডেন্স। যেমন আমরা জানি যে প্যারাডাইস লস্ট জন মিল্টন লিখেছিলেন, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, যে গডের ওয়ে, মানুষের প্রতি গডের ওয়েগুলো কি, গড আমাদেরকে কিভাবে চলান সেগুলো জাস্টিফাই করাই হলো তার কাজ। যেমন অন হিজ ব্লাইন্ডনেস আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, ওখানে যে তিনি কবিতাটা লিখেছিলেন, কবিতাটার কি মূল তত্ত্ব এটা না, যে তিনি জাস্টিফাই করছেন যে গড আসলে আমাদেরকে যা দেয় তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, তাহলে তাকে অন্ধ করে দিয়েছে, তাই বলে কি সে তাহলে গডের উদ্দেশ্যে পরিশ্রম করবে না, শুধু কি অভিযোগ দিয়েই যাবে? সে কি কখনো খারাপ কিছুর প্রত্যাশা করতে পারে না? তার মানে তিনি জাস্টিফাই করছেন গডের ওয়েগুলোকে, যে আমাদের প্রতি গডের যে ওয়েগুলো সেগুলো কেমন, আমাদেরকে মেনে নেওয়া উচিত কি উচিত না। কারণ তিনি বলছেন কি, গড কখনো আমাদের কাছ থেকে গিফটের আশা করেন না, টাকা পয়সা ধন দৌলতের আশা করে না। আমরা দেখো, আমরা মানুষ কেমন না, যে আমরা একজন অলস ব্যক্তি যে পরিশ্রম করতে চায় না তাকে 10 টাকা ভিক্ষা দিয়ে আমরা আশীর্বাদ পেতে চাই, এটা কি আসলে হয় বলো তো? আমরা যখন 10 টাকা কাউকে দান করি তখন মনে মনে গডের কাছে বলি দিলাম কিন্তু, মানে জানি এরকম একটা ভাব, হ্যাঁ দিলাম কিন্তু আমিও জানি এরকমটা পাই। ব্যাপারটা এরকম হয় না যে আমরা কিছু প্রত্যাশা করেই দান করি, নাকি রিটার্ন চাই না দান করার? বলো। জি স্যার। আমরা রিটার্ন চাই, তাই না, যে দান করলাম গড আমাকে কিছু দিবে। কারণ যখন তুমি দানশীল মানুষ, তারপরও যদি তুমি মনে করো খারাপ থাকতো, তখন অভিযোগ করি না আমরা, যে আমি এত ভালো কাজ করি, আমি এত দান করি, আমি এত মানুষকে ভালোবাসি, তারপরে গড আমাকে ভালো কিছু দিচ্ছে না। দেখো তুমি কিন্তু বিনিময় চাচ্ছ। এই জন্য হেনরি ফিল্ডিং এর একটা বই আছে, জোসেফ অ্যান্ড্রু, তোমাদের আছে কিনা, ফোর্থ ইয়ারে আছে সম্ভবত, সেখানে বলেছে যে আমরা সব কিছুরই লোভী, আমরা সব কিছুরই লোভী। আমরা যখন ধর্ম করি তখনও আমাদের কিসের লোভ থাকে বলো? আমরা যখন ধর্ম করি কিসের লোভ থাকে? স্বর্গ পাওয়ার, জান্নাতের লোভ স্যার। হ্যাঁ, জান্নাতের লোভ। যদি তাই না হবে, তুমি তোমার ভাইয়ের সাথে মারামারি করতেছো আর তুমি নামাজ পড়তে যাচ্ছ, গিয়ে গডের কাছ থেকে তুমি নামাজ, মানে ভাইয়ের সাথে মারামারি করতেছো আর বলতেছো তারা নামাজের টাইম গেছে, নামাজ শুধু পড়ে আসি, তারপর দেখছি তোর কি করা যায়। হ্যাঁ, বা আমি গির্জে যাচ্ছি, দাঁড়া আমি একটু ঘুরে আসি, তারপর তোর কি করা যায় আমি দেখতেছি। তাহলে আমার লোভটা কিসের? পৃথিবীকে সুন্দর করা নয়, আমার জান্নাতের লোভ, যে আমি জান্নাত চাচ্ছি, স্বর্গ চাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি অপরাধ করতেছি আর সাথে সাথে দাঁড়াও এই যে ঘুষ খাচ্ছি আর নামাজ পড়ে আসতেছি, বা চার্চে যাচ্ছি আর চার্চের নামে টাকা নিচ্ছি। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা, যে সেখানেও এক ধরনের লোভ। তাহলে হচ্ছে হিজ ইভেন্চুয়াল রেস্কিউ অ্যান্ড রিটার্ন টু সিভিলাইজেশন signifies his spiritual rebirth and reconciliation with God. সে যখন আবার ফিরে আসে, তাই না, তার মানুষ সমাজে। The novel concludes with Crusoe's humble acknowledgement of God's sovereignty and gratitude for his divine intervention in his life. যে স্বর্গের এই বা সৃষ্টিকর্তার এই ইন্টারভেনশন থাকার কারণেই সে হয়তো ঠিক মতো বুঝতে পেরেছে যে আসলে জীবনের অরিজিনাল উদ্দেশ্যটা কি। Through his trials and tribulations, তাই তো, তার এই যে বাধা বিপত্তির মধ্য দিয়েই ক্রুসো ইমার্জেস অ্যাজ আ ওয়াইজার অ্যান্ড মোর ডিভলভড ইন্ডিভিজুয়াল, এমবডিং দ্য ক্রিশ্চিয়ান ভ্যালুজ অফ ফেথ, হিউম্যানিটি অ্যান্ড পারসিভিয়ারেন্স। অর্থাৎ এখানে কি বলছে দেখো, ইন conclusion, Robinson Crusoe serves as a powerful religious allegory and transcends its narrative of adventure and survival. শুধু অ্যাডভেঞ্চার এন্ড সার্ভাইভালকে পার করে সেটা পুরো রিলিজিয়াস অ্যালেগরিতে রূপান্তরিত হয়েছে। Through the protagonist's spiritual journey, Defoe explores profound theme of sin, redemption and divine providence.
inviting readers to reflect on the nature of faith, the transformative power of grace. As Crusoe navigates the trials and tribulations of his solitary existence, he ultimately finds solace and salvation in his unwavering trust in God. Unwavering মানে কি? Unwavering trust in God. জানা আছে unwavering বলতে কি বোঝায়? কি শান্ত বা শিথিল এরকম নাকি স্যার? ওয়েভ দিল যেটাকে ওয়েভ করা যাবে না, তাই তো, যেটাকে ভাঙতে পারবে না। হ্যাঁ, দিল শক্ত, শক্ত বিশ্বাস, গভীর বিশ্বাস, যেটা কেউ ওয়েভ করতে পারে না, যেটা কেউ দূর করতে পারে না এই বিশ্বাসটাকে। আর স্যার এটা এরকম, আমি তো যখন কোশ্চেন আনসার দিব তখন তোমাদের কোটেশন দিয়ে একটু বিয়ে করার চেষ্টা করবো, কিন্তু এইরকম ভাবে আমাকে কিন্তু আলোচনা করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের রিলিজিয়াস, তাই তো। এরপর দেখো রবিনসন ক্রুসোর অ্যালিগরি অফ কলোনিয়ালিজম এন্ড ইম্পেরিয়ালিজম। তাহলে এখানে যখন আসবে তখন কি তার পিতা মাতার ব্যাপারটা আসবে এখানে, যে পিতা মাতাকে সে অস্বীকার করলো, হ্যাঁ, এটা কিন্তু আসবে না। তখন কলোনিয়ালিজম মানে কি, তার মধ্যেও যে কলোনি স্থাপন করা, একটা সভ্যতার অধীনে মানে কি নিজের ক্ষমতা প্রয়োগ করা, অন্যকে ডমিনেট করা, অথরিটেটিভ হওয়া, এই ব্যাপারগুলোর কথা কিন্তু এখানে আসবে। হ্যাঁ, তাহলে দেখো ড্যানিয়েল ডিফোস রবিনসন ক্রুসো is not merely a tale of survival adventure, it serves as a profound allegory of colonialism and imperialism, reflecting the European mindset of the time and the complexity of colonial encounters. মানে সেই সময়ে যে ইউরোপিয়ানদের মধ্যে এক ধরনের মাইন্ডসেট ছিল, সেটা হচ্ছে কি কলোনিয়ালিজমের এবং ইম্পেরিয়ালিজমের যে মাইন্ডসেট, যে তারা যেখানেই যাবে তাদের নিজেদেরকে সভ্য মনে করে, শিক্ষিত মনে করে, উন্নত মনে করে বাকিদের উপরে তাদের সভ্যতাকে চাপিয়ে দিবে এবং সেইভাবে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে। যেমন ফোর্থ ইয়ারে তোমরা পড়বে অনেকগুলো নভেল আছে তাদের এই ইম্পেরিয়ালিজম, যেমন দ্য হার্ট অফ ডার্কনেস, হ্যাঁ, হার্ট অফ ডার্কনেস, তারপরে বিলাভেড, এরকম বেশ কিছু নভেল আছে যেখানে এইভাবেই দেখানো হয়েছে কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম কতখানি ক্ষতিকর একটা জিনিস। Through the protagonist's journey of exploration, domination and cultural assimilation, Defoe explores the themes of conquest, exploitation and the clash of civilization inherent in the colonial enterprise. যে কলোনিয়াল যে এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান বা বিজনেস, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, কোনো জায়গাকে প্রথমে জয় করা, তারপর সেখানে শোষণ করা এবং সেখানে এক ধরনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সৃষ্টি করে দেওয়া, যাতে সেখানে কি হয়, নিজেরা নিজেদের সাথে মারামারি করে মরে। এটা কি ব্রিটিশরা করেছিল না ভারতীয় উপমহাদেশে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন? বলো তো। জি স্যার, বঙ্গভঙ্গের সময়, তাই তো, তারা করলো কি, প্রথমে বঙ্গভঙ্গ করলো, তারপরে মুসলিম এবং হিন্দুদের মধ্যে এক ধরনের ক্ল্যাশ বাঁধিয়ে দিল, ঠিক আছে তো, ধর্মীয় ক্ল্যাশ, সভ্যতার ক্ল্যাশ, শিক্ষিতের ক্ল্যাশ, কত রকম কিছু করে দিয়ে গেছে, দিয়ে পুরো জায়গার এত বড় একটা বিশাল অংশ, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশ, সেটাকে ভাঙে ভুঙে আরো 3-4টা দেশে রূপান্তর করে গেছে, যাতে এদের শক্তি কমে যায়, হ্যাঁ, যাতে শক্তি কমে যায়। তাই একটা দেশকে ডমিনেট করার পর প্রধান উদ্দেশ্য হলো সেখানে নিজস্ব মানসিকতার কিছু মানুষ তৈরি করা। যে মনে করো তুমি একটা জায়গাতে যাবা যেখানে ওরা কোনো ধর্ম মানে না, তাই তো, বা অন্য ধর্মের মানুষ, সেখানে যদি তুমি থাকতে চাও এবং তাদের মধ্যে যদি তোমার অধিকার করাতে চাও, তাহলে তাদেরকে আগে তোমার বিশ্বাসে, তোমার ধর্মে আনতে হবে, তারপরে তুমি তাদের উপর ডমিনেট করতে পারবা। ব্যাপারটা ঠিক এরকম। তখন কলোনিয়ালিজমের এই যে মানুষগুলো, তারা ভালো করেই বুঝতো, এই জন্য তারা তাদের বিজনেসের সাথে সাথে ধর্মটাও কিন্তু প্রচার করেছে বিভিন্ন উপমহাদেশে। হ্যাঁ, এই জন্য ক্রিশ্চিয়ানিটি মোটামুটি বিশ্বের প্রত্যেক উপমহাদেশে বিশালভাবে বিস্তৃত হয়ে আছে। হ্যাঁ, কিন্তু যদি তারা কলোনির সাথে সাথে এই ধর্মীয় প্রচারটা না করতো, তাহলে সারা বিশ্বে কি আজকে যে ক্রিশ্চিয়ানিটি এত পরিমাণ, এটা কি থাকতো বলতো? নাকি এই উপমহাদেশে ক্রিশ্চিয়ানিটি আসতো না, তাই না? তাই বলছে যে এখানে কি হচ্ছে, কনকুয়েস্ট, এক্সপ্লয়টেশন এন্ড দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যেটা হচ্ছে কলোনিয়াল এন্টারপ্রাইজের মধ্যে ইনক্লুডেড কিছু তত্ত্ব বা বিশেষ কিছু ধারা, বিশেষ কিছু ওয়ে অফ এক্সপ্লয়টেশন। হ্যাঁ, তা হচ্ছে at its core Robinson Crusoe embodies the spirit of colonial expansion and exploration prevalent during the 17th and 18th century. Crusoe's initial voyage to distant land
driven by a desire for wealth and adventure, mirrors the ambitions of European powers seeking to expand their empires and dominate new territories. হ্যাঁ, তাহলে এই যে ক্রুসো প্রথম দিকে দূরে ভ্রমণ করতে যাবে না, তার বাবা কি চেয়েছিল, যে তাকে কি বানাতে চেয়েছিল বলো তো? তার বাবা চেয়েছিল লয়ার। কি কি করতে চেয়েছিল ক্রুসোকে বলো তো? স্যার লয়ার আর বিজনেস। লয়ার। লয়ার করতে চেয়েছিল, তাই না? কিন্তু সে লয়ার হতে চায় না, সে কি হতে চায়? সে হতে চায় একজন সেলার হতে চায়, যেটা যে বিভিন্ন দেশ ঘুরতে পারবে, বিভিন্ন জায়গায় চলতে পারবে, বিভিন্ন মানুষ দেখতে পারবে ইত্যাদি ইত্যাদি, সেটা হতে চেয়েছিল। সেগুলো সে পালিয়ে গেল। তো এটাও বলছে কি, এই যে তার ডিস্টেন্স ল্যান্ডে যাওয়া এবং বিশেষ করে পরবর্তীতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই যে প্ল্যান্টেশন তৈরি করা, অন্যদের সাথে মিলে স্লেভ বিজনেস করা, এই সবগুলোই হচ্ছে কি তার ওই অ্যাম্বিশনের একটা অংশ, যেটা ছিল ইউরোপিয়ানদের মধ্যে সেই সময়। His colonization of the deserted island symbolizes the conquest and settlement of indigenous lands by European colonizers. দেখো, তারপরে সে যখন সেই ডিজার্টেড আইল্যান্ডে গেল, তাই তো, সেটাকে সে দখল করে নেওয়ার চেষ্টা করলো। অন্য মানুষরা যখন আসছে, সে তখন কি করছে, এটাকে নিজের অধিকার থেকে ছাড়তে চাচ্ছে না। এই সবগুলোই কিন্তু ওই ইউরোপিয়ান কলোনাইজারদের, হ্যাঁ, যে কনকোয়েস্ট বা সেটেলমেন্ট করার যে ইচ্ছা, সেটাকে কিন্তু সিম্বলাইজ করছে। রিফ্লেক্টিং দ্য কলোনিয়ালিস্ট নোশন অফ টেরা নালিজ, এটা মানে কি, দ্য বিলিভ দ্যাট আনইনহেবিটেড ল্যান্ডস আর ফ্রি ফর দ্য টেকিং। তারা মনে করতো কি, যে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে প্রথম যে পা ফেলবে ওই ল্যান্ডটা তার। বুঝতে পারছো? ওই ল্যান্ডে যে পা ফেলবে ওই ল্যান্ডটা তার। সে হয়তো সেই দেশের সরকারকে ট্যাক্স দিবে, কিন্তু সে ওটার উপর ডমিনেট করতে, জমিদারি প্রথার মতো অবস্থা ছিল। ঠিক আছে? Crusoe's establishment of a self-sufficient colony on the island reflects the imperialist mentality of civilizing mission and cultural assimilation. যে কিভাবে ইউরোপিয়ানরা অন্যকে সিভিলাইজ করার নামে নিজস্ব কালচারকে ওই সকল মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিভাবে তাদেরকে কি করা যায়, ডমিনেট করা যায়। যেমন আমাদের জাতীয় পোশাক কি বলতো ছেলেদের, আর মেয়েদের জাতীয় পোশাক কি? লুঙ্গি আর পাঞ্জাবি, মেয়েদের শাড়ি। শাড়ি, তাই তো? দেখি তো, আমরা একটু দেখি। কি বলছে, বাংলাদেশি মেন ট্রেডিশনালি ওয়্যার আ কুর্তা, often called a Punjabi, on religious occasions. তাই তো? They may also seen wearing a shirt unique to Bangladesh called Fotua. Fotua is also available in various styles for women. Bangladeshi men wear lungi as casual wear. তাহলে বিশেষ ফর্মাল অকেশনে তারা কি করে, পাঞ্জাবি পরে নাকি, হ্যাঁ, যেটা কুর্তা টাইপের আগে ছিল। আর তারা জেনারেলি ক্যাজুয়াল ওয়্যার হিসেবে পরে লুঙ্গি। হ্যাঁ, আচ্ছা। তো এই যদি হয় ন্যাশনাল ড্রেস বা কোড, তাহলে লুঙ্গি পরে তুমি আবার সুপার মার্কেটে ঢুকতে পারবে না নাকি? সেখানে আবার তুমি লুঙ্গি পরে সুপার মার্কেটগুলোতে ঢুকতে পারবে না। তাহলে কি হলো বলো? কিন্তু পরবর্তী হচ্ছে, ডিউ টু দ্য ব্রিটিশ ইনফ্লুয়েন্স ডিউরিং কলোনাইজেশন, শার্ট প্যান্ট and suits are also very common. আর Bangladeshi women traditionally wear shari and young females also often seen in salwar kameez. কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, শাড়ি উঠে যাচ্ছে। আমরা বরাবরই আসলে অন্যদের অনুকরণ করতে ভালোবাসি। আমাদের কালচারগুলো যে তাদের থেকেও রিচ, এটা তো আমরা বুঝতেই চাই না। সঙ্গীতের দিক থেকে ইউরোপ রিচ নাকি ইন্ডিয়া রিচ বলো তো? সঙ্গীতের দিক থেকে ইন্ডিয়া। তারপরে আমরা আমাদেরগুলোকে বাদ দিয়ে তাদেরগুলো গ্রহণ করছি। ঠিক আছে তো? খাবারের দিক থেকে আমরা রিচ, কারণ মশলাপাতি এদিকেই প্রথম আবিষ্কৃত হয়েছে। প্রথম বিজনেস ছিল মশলা এখান থেকে নিয়ে যাওয়া। এই যে ঝাল, পেঁয়াজ, রসুন, এগুলো তোরা খাইতো না, ওগুলো তোরা বুঝতো না। তারা শুধু ওই মিষ্টি জিনিস, দই, এই সকল কার্ড, এই সকল খায়, কেক। মশলা কি আরব দেশেরা ইয়ে করতো না? এখানে আরব দেশে এখানে নিয়ে এসেছিল, এখানেও ব্যাপকভাবে চাষ হয়েছে। ঠিক আছে তো? মেইনলি আরবীয়দের তো আর ওগুলো এভাবে প্রয়োজন বা ইয়া ছিল না, তাই না? তারা তো বিজনেস করতেছে এদিকে, বুঝতে পারছো? আফ্রিকা,
বা এশিয়া এই মহাদেশগুলোতে জমি, ফসলি জমি কোথায় বলো বেশি? ইউরোপে, আরবে, না এই যে আমাদের দক্ষিণ এশিয়াতে? বলো তো। এশিয়াতে স্যার। হ্যাঁ এশিয়াতে, তাই না? দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া এগুলোতে, চায়না, তারপর হচ্ছে এইদিকে আমাদের হচ্ছে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে এদিকে বাংলা, ইন্ডিয়া, এগুলোই তো। তারপর দিকে দক্ষিণ আমেরিকা, তার আফ্রিকা, আর বাকি যেগুলো আছে ইউরোপ কান্ট্রি তো বরফে ঢাকা কান্ট্রি, তাই না? আর এদিকে আরব তো মরুভূমি এলাকা, বুঝতে পারছো? তা ওরা আমাদের এখান থেকে এসে আমাদের বিষয়গুলোকে তারা গ্রহণ করছে, আর আমরা এখন তাদের মতো হয়ে যাচ্ছি, দিন দিন মরুভূমিপূর্ণ হয়ে যাচ্ছি। একদিকে লোক কি করতেছে, একদিকে লোক গাছপালা লাগিয়ে, তাই না, মরুভূমিকে তারা কি করতেছে, সবুজে পরিণত করার চেষ্টা করতেছে। আর আমরা সবুজ গাছপালা কেটে দিন দিন মরুভূমিতে পরিণত হতে যাচ্ছি। আসলে মানুষ কি চায়, এটা একটা সমস্যা। হ্যাঁ, যে প্রাকৃতিক এসি কে বাদ দিয়ে আমরা গাছপালা কেটে, মনে করো আমার খুব গরম লাগতেছে, তাই আমার বাড়িতে যে গাছটা ছিল ওই গাছটা কেটে একটা এসি কিনে নিয়ে আসছি, দিয়ে ঘরে একটা এসি লাগাইছি। ব্যাপারটা এরকম না? এটা কি বুদ্ধিমান কাজ হলো না বোকার কাজ হলো? আমরা বোকার কাজই তো করতেছি। মানুষ স্যার অতি আধুনিক হতে হ্যাঁ, গিয়ে আরো আরো কষ্ট ক্ষতি পাচ্ছে। করে হ্যাঁ, ফেলতেছে। ওইটাই তো হ্যাঁ প্রবলেম। স্যার। থ্রু স্যার হ্যাঁ বলো। আ- আমরা স্যার গাছ কাটে স্যার পেপার বানাই স্যার, সেই পেপারে আবার লিখি যে গাছ লাগান পরিবেশ বাঁচান। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটাই তো সমস্যা গো, যে কোটি কোটি বছরের পৃথিবীতে এই গত মনে হয় 15-20 বছরই বলা যাবে, এখানেই যত পরিবর্তন, এখানেই যত সমস্যা, এখানেই সবচেয়ে ধ্বংস বেশি হচ্ছে আধুনিকতার নামে। যাই হোক, তারপর থ্রু হিজ এফোর্ট টু ইম্পোজ ইউরোপিয়ান কাস্টম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ন, এই দেখো ইউরোপিয়ান কাস্টম, রিলিজিয়ন সেগুলোকে সিম্বলাইজ করতেছে, হ্যাঁ, যে অন দ্য আইল্যান্ডস ইন্ডিজিনাস ইনহেবিটেন্টস ক্রুসো রিপ্রেজেন্ট দ্য কলোনিয়ালিস্ট আইডিওলজি অফ সুপিরিয়রিটি অ্যান্ড প্যারেন্টালিজম, মানে আধিপত্যবাদ। His relationship with Friday, the native he rescues from cannibals, exemplifies the power dynamics inherent in colonial encounters, characterized by domination, subjugation and exploitation. যে সেও তো ফ্রাইডেকে কি করেছে, ব্যবহার করেছে তার নিজের সাথে, তাই না? হ্যাঁ, সে ফ্রাইডেকে ধর্ম শিখিয়েছে, ফ্রাইডেকে ভাষা শিখিয়েছে, এবং শেষ পর্যন্ত ফ্রাইডেকে সে তার কাজে লাগিয়েছে। Furthermore, Crusoe's exploitation of the island's resources for his own economic gain, দেখো তাহলে কি হচ্ছে, যে the island's resources for his own economic gain, সেটা হচ্ছে নীল চাষের মতো, ভারতীয় উপমহাদেশে নীল চাষ করা। তারা যে শুধু আমাদের সম্পদগুলো নিয়ে গেছে তা নয়, আমাদের কৃষিতেও তারা বিশেষ বাধা সৃষ্টি করেছে, নীল চাষ করেছে। ঠিক ওইখানেও ওই জায়গাকার রিসোর্সগুলোকে ক্রুসো কি করেছে, ব্যবহার করেছে, এক্সপ্লয়েট করেছে। কিসের জন্য? গেইন, রিফ্লেক্ট দ্য ইকোনমিক মোটিভস ড্রাইভিং কলোনিয়াল এক্সপেনশন, যে কেন কলোনিয়ালিস্টরা ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কিসের জন্য? সম্পদ সংগ্রহ করার জন্য, যে যে যেখানে যা সম্পদ পাবা সেই সম্পদ নিয়ে চলে আসবা। His cultivation of crops, hunting of animals and extraction of natural resources mirrored the extractive practices of European colonizers, driven by a desire for profit and economic exploitation. এখন যে আমরা সংকরায়ন করছি, এই সংকরায়নটা আসলে কি ঠিক বলো? ধর্মীয় মতে কি সংকরায়ন ঠিক? হ্যাঁ, সংকরায়ন হচ্ছে না? প্রাকৃতিক প্রজনন বাদ দিয়ে মানুষ এখন ইনজেকশন, হ্যাঁ, দিয়ে মুরগির ডিম পাড়ানো, পশুর বাচ্চা, এইগুলো তো এখন করছে। এবং সংকরায়ন হচ্ছে কি, যে আফ্রিকার গরু আর বাংলাদেশি গরুর, তাই তো, একটা সংকরায়ন করার মাধ্যমে অন্য একটা জাত তৈরি করতেছে। এইভাবে গাছ দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে সবকিছু এখন কি হচ্ছে, এইগুলো করতে গিয়ে এমন কিছু সৃষ্টি হচ্ছে যেগুলো আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, the novel depicts the transformation of the island from a pristine wilderness into a productive colony. তাহলে সেটা ছিল কি, pristine wilderness, মানে কি, বন ছিল, জঙ্গল ছিল, হ্যাঁ, কিন্তু যখন থেকে মানুষ এখানে যাওয়া শুরু করলো তখন তার সেই সুন্দর, হ্যাঁ, বন জঙ্গল বুনো পরিবেশ সেটা ধ্বংস হয়ে প্রোডাক্টিভ কলোনিতে রূপান্তরিত হলো। এখানে মানুষ নিয়ে আসা শুরু করা হলো, তারা গাছ কাটা শুরু করা হলো, গাছের কাঠ তারা নিয়ে যাওয়া শুরু করলো, হাতি মেরে হাতির দাঁত দিয়ে তারা চিরুনি তৈরি করা শুরু করলো, হ্যাঁ, শুধু নিজেদের জন্য। এভাবে তৈরি করতে করতে কি করছে, আমরা সম্পদ অপচয় করছি, তাই না?
মনে করো আজকে আমি কি হচ্ছে ওয়ান টাইম প্লেট ইউজ করছি, ওয়ান টাইম প্লেট, তাহলে ওয়ান টাইম প্লেটটা তৈরি করতে গিয়ে কি কি লাগলো বলো, সেখানে প্লাস্টিক তৈরি করতে হয়েছে, তারপর সেগুলো প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমার পানি লেগেছে, বাতাস লেগেছে, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করেছে অক্সিজেন ব্যবহার করার মাধ্যমে, হ্যাঁ, আবর্জনা তৈরি করছে, এবং শেষ পর্যন্ত প্লেটটাতে একবার খেয়ে আবার ফেলে দিচ্ছি, দিয়ে কি তাহলে পুরোটাই অবশ্যই কি দরকার ছিল ওটা তৈরি করার, তাই না? আগে তো মানুষ মাটির প্লেটে খাইতো, মাটির প্লেটও তো আরো সুন্দর ছিল, খাইলাম ভেঙে গেল, মাটির সাথে মিশে গেল, কিসের আবর্জনা, হ্যাঁ, মাটি পুড়িয়েই তো আমরা মাটিকে মেরে ফেলেছি। বলেছে না যে যেখানে ইট ভাটা রয়েছে তার আশেপাশে কয়েক মানে কি কি বলবো কয়েক একর জমিতে আর ফসল হয় না ঠিক মতো। তো এইরকম আর কি অবস্থা। তা আমরা আস্তে আস্তে কি করছি, আধুনিকতার নামে সবগুলোকে নষ্ট করে ফেলছি। এবং বলছে ইলাস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজম অ্যান্ড ডিপ্লিশন অফ নেচার রিসোর্স, এবং কিভাবে কলোনিয়ালিজমের একটা ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপরে পড়ছে, আর কিভাবে ধীরে ধীরে নেচার রিসোর্সগুলোকে আমরা ডিপ্লিট বা শূন্য করে ফেলতেছি, ক্ষয় ফেলতেছি, তো কনজিউম করে ফেলতেছি ডে বাই ডে। এইগুলো আমরা এই রবিনসন ক্রুসোর মাধ্যমে কিন্তু দেখতে পাই। তাহলে হচ্ছে despite its portrayal of colonialist attitudes and practices, Robinson Crusoe also offers a critique of imperialism and its consequences। তার মানে কি, এটা তার গল্পের মাধ্যম দিয়ে রবিনসন ক্রুসো এই নভেলটার মধ্য দিয়ে ড্যানিয়েল ডিফো যে শুধুমাত্র ইম্পেরিয়ালিজমের ব্যাপারটাকে তুলে ধরেছে তা নয়, বরং তিনি কিছু কিছু জায়গাতে এটার যে নেগেটিভ দিক, খারাপ দিক তার সমালোচনা করেছেন। Crusoe's isolation and the loneliness on the island symbolize the moral and spiritual emptiness of imperial conquest। যে যখন ইম্পেরিয়াল কনকোয়েস্ট করতে আসে, জয় করে নেয়, তখন তাদের মধ্যে আসলে নীতি নৈতিকতা থাকে না, তারা সব কিছুকে নিজের মতো করে গ্রহণ করে, নিজের মতো করে তারা ওগুলোকে ব্যবহার করে। হচ্ছে হাইলাইটিং দ্য অ্যালিয়েনেশন অ্যান্ড ডিসকানেকশন ইনহেরেন্ট ইন দ্য পারসুট অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। তার মানে কি, যখন মানুষ পাওয়ার পেতে চায়, আধিপত্য পেতে চায়, তখন সে অটোমেটিক অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠে, হ্যাঁ, এলিয়েনেশন অথবা ডিসকানেকশন, যেটা ইনহেরেন্ট ইন দ্য পারসুট অফ পাওয়ার অ্যান্ড ডমিনেশন। তার মানে তুমি যত বেশি পাওয়ার এবং ডমিনেশন, তাই তো, বা ডমিনেন্স অর্জন করতে চাইবে, তত বেশি তুমি তোমার কাছের লোকদের কাছ থেকে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে পড়বে, ডিসকানেক্ট হয়ে পড়বে, যেটা আমরা রবিনসন ক্রুসোর মাধ্যমে দেখলাম। His realization of the limitation of material wealth and the importance of human relationship underscores the moral ambiguities and ethical dilemmas of colonialism। যেমন কলোনিয়ালিজমের একটা বড় ডিলেমা আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে একটা নন ফিকশনে দেখেছিলাম, মনে আছে সেটা কি? ফার্স্ট ইয়ারের গেটিসবার্গ অ্যাড্রেস, না, শুটিং অ্যান এলিফ্যান্ট। সে তো এক ডিলেমার মধ্যে ছিল, হাতিটাকে হত্যা করবে কি করবে না। জি স্যার, সেটা ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজমের একটা ডিলেমা, এথিক্যাল, তাই তো, নৈতিক একটা ডিলেমা। পরে কথা হচ্ছে। তাই বলছে দেখো, এমন বলছে দ্য নভেলস কনক্লুশন উইথ ক্রুসোস ইভেন্চুয়াল রেস্কিউ এন্ড রিটার্ন টু সিভিলাইজেশন সার্ভস অ্যাজ আ কশনারি টেল অ্যাবাউট দ্য হিউব্রিস অফ ইম্পেরিয়াল অ্যাম্বিশন। হিউব্রিস শব্দটা আমরা পেয়েছিলাম, তাই না, এডিপাস রেস পড়তে গিয়ে। হিউব্রিস মানে কি, প্রাইড বা অহংকার, হ্যাঁ, ইম্পেরিয়ালিজম বা ইম্পেরিয়াল অ্যাম্বিশনের যে একটা অহংকার বা প্রাইড, সেটার প্রতি তিনি একটা কশনারি টেল দেখিয়েছেন, গল্প, যেটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্কতা। বেশি অহংকারী হয়ে গেলেই তোমার পতন কিন্তু খুব শীঘ্রই হবে। এবং বলেছে দ্য ফ্লিটিং নেচার অফ কলোনিয়াল গ্লোরি, এবং কলোনিয়াল যে গ্লোরি সেটা যে বেশি দিন থাকবে না, সেটা কিন্তু তৎকালীন সময়ে তিনি এক ধরনের ইঙ্গিতপূর্ণ ভাষা দিয়ে বলার চেষ্টা করেছেন, লেখনের মাধ্যম দিয়ে। His reflection on his experience on the island and his newfound appreciation for God's providence signify a spiritual awakening and a recognition of the limitation of human agency in the face of divine sovereignty। যে আমরা যত বেশি পাওয়ার অর্জন করতে চাই না কেন, আমরা যত বেশি অ্যাম্বিশাস হই না কেন পাওয়ার এবং ডমিনেন্সের জন্য, আমরা যে ডিভাইন সভরেইনটি বা ডিভাইন বা স্বর্গীয় শক্তির কাছে আসলে আমরা যে একদম তুচ্ছ, এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। In conclusion, Robinson Crusoe serves as a powerful allegory of colonialism and imperialism, exploring the themes of conquest, exploitation, and cultural assimilation inherent in the colonial enterprise. Through the protagonist's journey of exploration and domination,
Defoe offers a nuanced portrayal of the complexities and contradiction of colonial encounters. Nuance মানে কি? সূক্ষ্মাতি সূক্ষ্ম portrayal, বর্ণনা, হ্যাঁ, inviting readers to reflect on the legacies of imperialism and the enduring impact of colonialism on human society. হ্যাঁ, যে ইম্পেরিয়ালিজমের কি প্রভাব রয়েছে হিউম্যান সোসাইটির উপরে সেগুলোকে কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। যদিও এখানে কি গল্পের উপস্থিতিটা খুব বেশি। দেখো কোশ্চেন আনসারে কি আমরা যে গল্পগুলোর যত এক্সপ্লেনেশন পড়েছি সবগুলো কি এরকম আসছে বলো, নাকি মূল পয়েন্টগুলো আসছে? দেখো মূল জায়গাগুলো, মূল মানে কি বলবো, এখানে ট্রানজিশনাল মুহূর্তগুলোকে কিন্তু এখানে তুলে ধরে এক ধরনের পরিবর্তন দেখানো হয়েছে। কিন্তু নভেলটা যে অত বড়, ওর ভিতরে যে এত কথাবার্তা আছে, এতগুলো কিন্তু আমাদের কোশ্চেন আনসারের জন্য অতটা প্রয়োজন নেই। কিন্তু ওইগুলো পড়লে তোমার বুঝতে সুবিধা হবে যে এখানে আসলে যে কথাগুলো এক কথায় বলা হচ্ছে তার পিছনে আরো হাজারো কথা আছে। হ্যাঁ, আর যদি তুমি মানে এক্সপ্লেনেশন যদি না পড়ো, তুমি যদি টেক্সটগুলো না পড়ো, বা অন্তত অ্যাভারেজ ভার্সন যে লং সামাইটা না পড়ো, তাহলে তুমি বুঝবে না যে এই কথাটা কেন এখানে বলা হয়েছে, কি উদ্দেশ্যে বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য একটা বড় কোশ্চেন পড়ার ক্ষেত্রে আমাদের টেক্সট যদি পড়া থাকে এবং তার থিমেটিক ব্যাপারে যদি জানা থাকে, তাহলে আমাদের জন্য অনেকখানি সুবিধা হয় বিষয়গুলোকে বোঝার জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। কারো কি কোথাও কোনো সমস্যা আছে এই জায়গায় বুঝতে? বলো তো যে কি কি বিষয় বলা হলো। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা দেখি যে এটা লেখার সময় তিনি তৎকালীন সময়ে, দেখো এখন আমরা যে কোশ্চেন আনসারটা পড়লাম, এখন নভেলটা কিসের উপর বেস করে কিন্তু এই সময় করা। যদি সেই সময়ে কলোনিয়ালিজম না থাকতো, অ্যাডভেঞ্চারাস এই সকল জার্নিগুলো না থাকতো, তাহলে কি ড্যানিয়েল ডিফোটা লিখতো, নাকি তার মাথায় এই চিন্তা ভাবনা আসতো? তার মাথায় কিন্তু এই চিন্তা ভাবনা আসতো না, তাই না? এবং তিনি এই কাজগুলো করতেন না। কারণ দেখো আমরা জানি যে মেইনলি ভাস্কো দা গামার মাধ্যমে বা কলম্বাসের মাধ্যমেই তো এই জাতীয় যে সকল এক্সপ্লোর করার জন্য সমুদ্র পথে যে জার্নি সেগুলো কিন্তু শুরু হয়েছে, চলাচল গুলো কিন্তু শুরু হয়েছে। ভাস্কো দা গামা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসলেন, ইন্ডিয়াতে আসলেন, সেটা কত সাল মনে আছে? দেখো তিনি কত সালে এসেছিলেন? 1497-98 সময়ের দিকে ভাস্কো দা গামা কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ দিয়ে তিনি একজন পর্তুগিজ নেভিগেটর, তিনি এসেছিলেন ইন্ডিয়াতে 1497-98 সালের দিকে। তাহলে তারপর থেকেই তো মোটামুটি এত আবিষ্কারের দেখা যাচ্ছে 1498। হ্যাঁ, এই সময়েই তো আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে প্রায় ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি, হ্যাঁ, ফ্রান্স, নেদারল্যান্ড, তাই তো, তারপর হচ্ছে স্পেন, তারপর হচ্ছে ইংল্যান্ড, এরা কিন্তু বিভিন্ন জায়গায় কলোনি করেছে এবং এক একটা উপমহাদেশ এক একজন গ্রহণ করেছে। যেমন আফ্রিকাতে উপস্থিতি ছিল ফ্রান্সদের বেশি আফ্রিকাতে, তারপর দক্ষিণ আমেরিকাতে ছিল হচ্ছে স্প্যানিশদের উপস্থিতি বেশি, এই জন্য ওখানে স্প্যানিশ ভাষায় বেশি কথা বলে মানুষ। আর দেখবা ফ্রেঞ্চ ভাষায় বেশি কথা বলে হচ্ছে আফ্রিকার মানুষ। এখানে আফ্রিকাতে অনেক দেশের কিন্তু ফ্রেঞ্চ ভাষা রয়েছে। আর এশিয়া মহাদেশ দেশে রয়েছে হচ্ছে ইউরোপিয়ান মধ্যে ইংলিশদের উপস্থিতি বেশি। হ্যাঁ, দেখো যদিও দক্ষিণ আফ্রিকাতে ইংল্যান্ডের একটা প্রভাব ছিল। দেখো আমরা যদি দেখি, দেখো এদের অফিসিয়াল ভাষা কি? ঘানার অফিসিয়াল ভাষা কি? ইংরেজি। আফ্রিকার অনেকগুলো দেশের ভাষা কিন্তু ইংরেজি। যেমন দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকার ভাষা কি জানো? বলো তো, যদি আমরা দেখি কি বলে ওরা। এই দেখো আফ্রিকানাস আমরা পেয়েছিলাম না ইয়াতে যখন পড়েছিলাম, হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, মেইন হচ্ছে আফ্রিকানাস, তারপর হচ্ছে ইংলিশ। তারপরে ধরো আফ্রিকা গেল,
আচ্ছা, ফ্রেন্স। দেখো ফ্রেঞ্চ কলোনি ছিল কোনগুলো, দেখো ফ্রেঞ্চ ওয়েস্ট আফ্রিকা ওয়াজ আ ফেডারেশন অফ 8 ফ্রেঞ্চ কলোনিয়াল টেরিটরিজ। হ্যাঁ, এবং যদি আমরা দেখি স্প্যানিশ কলোনিজ, আমরা যদি একটু দেখি, দেখো এগুলো সব দেখো আমেরিকার, হ্যাঁ, বিশেষ করে দক্ষিণ আমেরিকান। আচ্ছা, কলন কান্ট্রির নামগুলো আসে। স্যার মধ্য আমেরিকারও তো বেশিরভাগ এই যে দেখো, স্প্যানিশ ভাষা ছিল। এই দেখো ইকুয়েডর, আর্জেন্টিনা, হ্যাঁ, এগুলো সব স্পেনদের কলোনি ছিল। মেক্সিকো, বলিভিয়া, হ্যাঁ, ওই তো মধ্য আমেরিকা বলতে তার কোনো মহাদেশ নাই, ওটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, তাই তো? এই দুটো অংশে ভাগ করা। দেখো এই যে দেখো সব পেরু, এটা কিন্তু সবই স্প্যানিশদের অধীনে ছিল। এই জায়গাটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। অতএব তারা কি করেছে ওই সময়ে, তারা কিন্তু গ্রহণ করেছে এবং সাহিত্যিকরা এই বিষয়গুলোকে ফিল করেছে। বিশেষ করে আফ্রিকাকে বেশি করে, আফ্রিকাতে তো উপস্থিতি মানে একদম মানে কি জঘন্যতম ছিল, করুণ ছিল, হ্যাঁ, করুণ ছিল। আচ্ছা, দেখো তাই বলছে, দেখো রবিনসন ক্রুসো রিটেন বাই ড্যানিয়েল ডিফো পাবলিশড, দেখো 1719, তাহলে সেই সময়ে, তাহলে 1719 তাহলে হচ্ছে 1498 যদি শুরু হয় কলোনিয়াল ব্যাপারগুলোকে, বা 1498 তারও আগে আর কি, কলম্বাসের মাধ্যমে মাত্র 200 বছর এর মাধ্যম দিয়ে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে আর কি কলোনিয়াল ব্যাপারগুলো। is considered one of the greatest English novels and a pioneering work in the genre of adventure fiction. To understand the background and context of Robinson Crusoe, it is essential to consider several. দেখো প্রথমে হচ্ছে কি colonial expansion and exploration. The 17th and 18th century were characterized by European colonial expansion and exploration. England, along with other European powers, মানে other European powers মানে কি ফ্রান্স, স্প্যানিশ, তাই তো, তারপর হচ্ছে এদিকে নেদারল্যান্ড, ডেনমার্ক, তাই তো, ডেনিশ যাতে বলা হচ্ছে, was actively engaged in establishing colonies in America, দেখো আফ্রিকা and Asia. Robinson Crusoe reflects the spirit of exploration and colonialism prevalent during this period. Crusoe's adventures on the deserted island symbolizes the encounter between European civilization and the unknown wilderness. এটা গেল কি কলোনিয়াল এক্সপেনশন এন্ড এক্সপ্লোরেশন, এটাকেও তার স্টোরির ভিতরে তিনি অ্যাড করেছেন। তার সাথে কি কি ইন্ডিভিজুয়ালিজম এন্ড সেলফ রিলায়েন্স। আগের যুগে মানুষ বুঝতো, হ্যাঁ, যে পারিবারিক বন্ধনগুলো কি কি, হ্যাঁ, তারা একজন একজন ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু আধুনিক যুগে এসে মানুষ একা, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে কি মানে নিজস্বতা বোধ এবং সেলফ রিলায়েন্স, কি বলছে ওটা বাংলা কথা, সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা, নাকি নিজের প্রতি নিজের মানে কি যোগ্যতা দক্ষতা তৈরি করে নিজেই স্বাধীন হওয়া, অন্যের অধীনে না থাকা, এই সকল চিন্তা ভাবনাগুলো যেটা আমরা রবিনসন ক্রুসোর বাড়ি থেকে পালিয়ে আসার ব্যাপারটা বুঝেছি। হচ্ছে one of the central themes of Robinson Crusoe is the idea of individualism and self-reliance. Crusoe's survival and eventual success on the island depends on his ability to adapt, innovate, and rely on his own skills. This theme resonated with the growing emphasis on individualism and personal autonomy during the Enlightenment era. তাহলে what is Enlightenment era? Enlightenment era বলতে আমরা কি বুঝি? দেখো যে যুগটায় মানুষ মোটামুটি সব দিক থেকে, বিজ্ঞান, ধর্ম, তারপর হচ্ছে দর্শনের দিক থেকে মোটামুটি মানুষ কি করছে, ওপেন মাইন্ডেড হয়ে গেছে। তাই দেখো বলছে দ্য এজ অফ এনলাইটেনমেন্ট অথবা দ্য এজ অফ রিজন অর দ্য এনলাইটেনমেন্ট ওয়াজ দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড philosophical movement that occurred in Europe, that is the 17th and 18th century, ওই সময় ঘটেছে। The Enlightenment featured a range of social ideas centered on the value of knowledge learned by way of rationalism and empiricism, হ্যাঁ, যেটা আমরা ওই সময় ফ্রান্সিস বেকনের কথাও ওই সময় পাবো আর কি। Political ideas such as natural law, liberty, progress, tolerance, fraternity, মানে
প্রত্যেকটা দিক থেকে সায়েন্টিফিক রেভলিউশন দেখো এই জায়গায়, হ্যাঁ। তারপরে যে ফ্রান্সিস বেকনের কথা বলা হয়েছে, জন লকের কথা বলা হয়েছে, মানে সব দিক থেকে। জন লক তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে, তাই না, ফিলোসোফার, এবং একই সাথে হচ্ছে তিনি একজন দার্শনিকের সাথে সাথে তিনি একজন ওই যে ফ্রান্সিস বেকনের মতো বাস্তববাদী মানুষ। মানে তৎকালীন সময়ে থিঙ্কাররা কি করেছে, মানুষের মধ্যে যে সকল ধর্মীয় গোড়ামি, সাথে সাথে হচ্ছে তোমার যে সকল মানে কি বলবো প্রেজুডিস, বিশেষ করে কমন পিপলদের মধ্যে, এগুলোকে তারা দূর করার চেষ্টা করেছে। আর দেখো ওই সময়ে তো যেহেতু এনলাইটেনমেন্ট এর কারণে মানুষের মধ্যে কি রিফরমেশন আসলো, ধর্মীয় মূল্যবোধ পরিবর্তন হয়ে গেল, এবং সে কারণে দেখো ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, তাই না, 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন। এই সময়ে মোটামুটি অনেক কিছু ঘটেছে। এই জন্য এই যে সাহিত্যিক কর্মগুলো সেই সময় মানুষকে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তারপর হচ্ছে কি রিলিজিয়াস অ্যান্ড মোরাল অ্যালিগরি, যেটা আমরা পড়ে আসলাম, হ্যাঁ। রবিনসন ক্রুসো কন্টেইনস রিলিজিয়াস moral allegories that reflect Defoe's spirit and background. Crusoe's experience on the island can be interpreted as a spiritual journey of repentance, redemption and divine providence. His isolation prompts him to reflect on his sinful past and seek spiritual enlightenment through power and repentance. তারপর হচ্ছে colonialism and empire. While Robinson Crusoe celebrates the spirit of adventure and exploration, it also raises question about the ethics of colonialism and এম্পায়ার বিল্ডিং, যেটা কতটুকু নৈতিক, এটা করা ঠিক হবে কিনা। আমরা যে প্ল্যান্টেশন পড়লাম, ফ্রান্সিস বেকন কি দেখো ওই একই সময়ের, কিন্তু তখন কিন্তু কলোনাইজেশন চলছে, কলোনি স্থাপন হচ্ছে, আর রবিনসন ক্রুসো ফ্রান্সিস বেকন সরাসরি তিনি কলোনিয়াল নাম না দিয়ে তিনি প্ল্যান্টেশন নাম দিলেন, কিন্তু প্ল্যান্টেশনের মানে কি ছায়াতে বা ছদ্মবেশে তিনি আসলে কলোনিয়ালিজমের কথাই বলেছেন, তাই নাকি? আমরা তো এসেটা পড়ে বুঝতে পেরেছি। তিনি কি কলোনিয়ালিজমকে সাপোর্ট করেছিলেন, বলো তো? তিনি কলোনিয়ালিজমকে সাপোর্ট করেছেন? স্যার করেছিলেন, কিন্তু কিছু শর্ত ছিল। হ্যাঁ, তিনি সাপোর্ট করেছেন যে এটা অন্তত যারা হচ্ছে এই যে অন্ধকার মানুষ, যাদের মধ্যে সভ্যতা নেই, হ্যাঁ, তাদের জন্য কলোনিয়ালিজম একটা বেটার অপশন হিসেবে কাজ করেছে। কিন্তু যারা কলোনি হিসেবে থাকবে, মানে কলোনাইজার হিসেবে থাকবে, যারা ওখানে কাজ করাবে, তারা যেন কেমন হয়, সৎ হয়, তাই না, সৎ হয়, মানুষের প্রতি যেন ভালোবাসা দেখায়, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। এবং যে লোকগুলো দিয়ে কাজ করানো হবে তারা যেন গুড ম্যান হয়, তা না হলে সবই হারাতে হবে, যেটা শেষ পর্যন্ত হারিয়ে যাবে। ফ্রান্সিস বেকন সেই সময়ের কথা বলেছে, তাই না, যেটা হয়তো বা দেখা যাচ্ছে প্রায় কত 300 বছর আগে বলে গেছেন, যে কলোনিয়াল যদি এরকমটা না হয় তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হয়েছে। এখন কিন্তু ওইভাবে আর কলোনি নাই যেটা আগে ছিল। তাহলে ক্রুসোস রিলেশনশিপ দেখো, আমরা যখন পড়ছি কোথা থেকে সাহিত্যের কোন জিনিসগুলো কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, তাই না, একটা জিনিস কিন্তু আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। অতএব তোমার সাহিত্য পড়তে পড়তে এমন একটা জিনিস তৈরি হবে তোমার মাথার ভিতরে যে তুমি প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা কানেকশন খুঁজে পাবা, হ্যাঁ, যে মানুষ সমাজ বা মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি কেমন, সেগুলো কিন্তু বোধগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাহিত্য পড়েও আমাদের সেই মানসিক ডেভেলপমেন্টটা খুব একটা হচ্ছে না। কারণটা কি? কারণ সাহিত্য তো আমরা পড়ছি না, আমরা পড়তেছি কি মোটামুটি একটা চাকরি পাওয়ার জন্য ইংলিশ পড়তেছি, তাই না? আমরা আসলে কি পড়তেছি? ইংরেজি পড়তেছি না সাহিত্য পড়তেছি? আসলে কি আমরা কিছুই পড়তেছি আলটিমেটলি? আমরা কিছুই পড়তেছি না, চাকরি হচ্ছে না, পড়াশোনা। আলটিমেটলি আমরা আসলে কিছুই পড়ছি না, এই হচ্ছে সমস্যা। সবাই আমরা ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করতেছি, হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছি। মানে মাঝে মাঝে হাসি লাগে, মাঝে মাঝে কষ্টও লাগে ছেলে মেয়েদের দেখে। হ্যাঁ, এই যে আর কদিন পর ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ছেলে মেয়েদের মধ্যে যে কি ধরনের লাফালাফি শুরু হয়েছে এই কয়দিনে। হ্যাঁ, কি করবো স্যার, এই করবো সেই করবো, এ দেন সে দেন, ওটা ওটা সেটা। হ্যাঁ, তো এতদিন ছিলে কোথায় সবাই? হাজার হাজার ছেলে মেয়ে, মনে করো যদি আমরা ধরি যে সারা বাংলাদেশে 1 লাখ স্টুডেন্ট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ইংরেজি পড়ে, তার ভিতরে আসলে কয় হাজার জন পড়াশোনা করে বলতো, যে অর্ডিনারি প্রথম থেকে পড়াশোনা করার জন্য পড়াশোনা করছে? একজনও করে না। আর প্রথম দেখাচ্ছে এইরকম 7-8 মাস 9-10 মাস পড়াশোনা করছে না, আর শেষে এসে যখন দেখতেছে পরীক্ষার 7 দিন আগে হ্যান্ড নোট চাই স্যার। হ্যাঁ, হ্যান্ড নোট চেয়ে যখন বলবে ওরে বাবা এ তো পড়া যাচ্ছে না, কি কঠিন কঠিন শব্দ, হ্যাঁ, কি কঠিন কঠিন ভাষা, হ্যাঁ, এইভাবে তারা তো পড়েইনি, তো কোনটা কঠিন কোনটা সহজ কি করে বুঝবে বলো? সে তো পড়েইনি। এইরকম শুনতে হয় ছেলে মেয়েদের, কি বলবো আর। তো যাই হোক,
পড়তে পড়তে ভাষা আবার স্যার কঠিন হয় নাকি? তুমি পড়তে থাকবা, ভাষা তোমার কাছে স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে। তুমি যদি ইজি ল্যাঙ্গুয়েজ সবসময় পড়ো, তোমার ভিতরে কি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে কখনো? বলো তো, বলো। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পড়ি না, এই কারণে দেখাচ্ছে ইংরেজি ছেলে মেয়েও ওই আইএলটিএস দিতে গেলে ওই পয়েন্ট কম পাই। বুঝতে পারছো? দেখা যাচ্ছে ইংরেজি আমাদের স্যারদের ভিতরেও আছে অনেক ইংরেজি স্যার, তারা মনে করে ইংরেজি পড়ে গেলে মনে হবে, কিন্তু হচ্ছে না, 5-6 পাচ্ছে। স্ট্যান্ডার্ড আছে, একটা ভাষাগত ব্যাপার আছে। তুমি সেই যদি না পড়ো, তুমি তো সেগুলো পড়া শুরুই করছো না, তুমি আগেই বলতেছো রে বাবা বাবা কঠিন কঠিন শব্দ, এই আমি পারবো না, এই আমি কি করবো না। তো তুমি শিখবা কবে ভাই? এই কঠিন শব্দ তুমি কবে শিখবা? এই শব্দ তো তোমার নাকের মুখে আসবেই, তাই না? নাকের মুখে আসবে। এই কথাগুলোর সাথে তুমি কোন কথা নিয়ে আসতে চাচ্ছ আসলে? তো এই জন্য তুমি এখন ভাষার একটা ব্যাপার আছে না, বলো তো? ভাষারও তো একটা ব্যাপার আছে যে তুমি কোন কথা কোথায় গিয়ে বলবা। তা সেটা যদি না ঘটে তাহলে তো হবে না। আর এইটা ঘটানোর জন্য তোমাকে তো প্রথম থেকেই, শুরু থেকেই পড়াশোনা করতে হবে, এবং ব্যাপক পড়াশোনা করতে হবে। অল্প পড়াশোনা করা সম্ভব নয়। এই জন্য তো মানুষ ইংরেজি দেখলে ভয় পায়। তাহলে ইংরেজির প্রতি মানুষের মানসিকতা কেমন বলো তো? সারা যদি আমি সকল সাবজেক্টকে বিবেচনা করি, তাহলে ইংরেজি কি খুবই সহজ একটা সাবজেক্ট মনে করে সবাই? বলো তো। না স্যার, মোটেও না। তাহলে তুমি ভয় যখন, পায়, এবং হ্যাঁ, ভয় পায় জন্যই স্যার অনেক দামও দেয় দামও আর কি। দেয়, গুরুত্বও দেয়। তাহলে তুমি যখন জানোই যে এর একটা গুরুত্ব আছে, সেই জন্য এটা দামও দেয়, তাহলে তুমি ওটাকে গুরুত্বের সহিত না নিয়ে তুমি ওরকম ফেলনা সাবজেক্ট হিসেবে নিচ্ছ কেন? এটা রাষ্ট্রবিজ্ঞানের মতো, দর্শনের মতো নিচ্ছ কেন? হুম? অতএব এটা কঠিন, তোমাকে ভাবতে হবে এটা কঠিনই। তুমি তুমি যদি এখন সুপারি কে মনে করো এটা হচ্ছে রসগোল্লা, তাই বলে সব ধরে যদি চাপ দাও, দাঁত তো ভাঙবেই নাকি? তুমি হাতে নিয়েছো সুপারি আর ভাবতেছো তুমি রসগোল্লা খাচ্ছ। এটা কি রসগোল্লা জিনিস যে নরম একদম জিভে দিলাম গলে গেল? ব্যাপারটা এরকম না। তাহলে সুপারি ভাঙতে হলে যেমন দাঁতে জোরে চাপ দিতে হয়, কারণ তুমি জানো এটা শক্ত জিনিস, তোমাকে এরকম জোরে চাপও দিতে হবে, তাহলেই তো আগাতে পারবা। তো যাই হোক, স্যার হ্যাঁ বলো। হুম স্যার 9-10 এর নতুন কারিকুলাম 7 থেকে 6 থেকে, হুম তো ওদের ইংরেজি বইয়ে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের কিছু লিটারেচারের কিছু অংশ ওদের বইয়ে তুলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ স্যার আমি যখন ওদেরকে পড়াই, তো তখন ওরা এত ফাজলামি ভাবে নেয়, হ্যাঁ হ্যাঁ এবং ওরা মানে তখন নিজের কাছে বিরক্ত লাগে, পড়াইতে ইচ্ছা করে না। যে একটা জিনিস বলতেছে, এই প্রেম কাহিনী জেনে আমরা কি করব, এই মার্ডার কাহিনী জেনে আমরা কি করব। হুম হুম তো হুম মানে ছোট তো, হ্যাঁ কিন্তু হ্যাঁ বোঝাইলেও সে বুঝে না। হুম হুম এটা খুব বাজে লাগে বিষয়টা। ওটাই তো, ওই এটাও আমাদের একটা সমস্যা। আমাদের কারিকুলামেও মাঝে মাঝে কখন কি করতেছে তার কোনো ঠিক নাই। কারণ আমরা মানে কি বলবো যে এক একটা সময়ে হঠাৎ করে কোনো কিছু প্রয়োগ করছি, তার কোনো ট্রেডিশন নেই। আমাদের কোনো শিক্ষা হোক, ধর্ম হোক এবং কালচারেরও কোনো ট্রেডিশন নাই। ট্রেডিশন মানে কি? যেটা আগে থেকে হয়ে আসে এবং সেই ধারাটা আমরা স্যার রক্ষা করি। একটাই চলুক স্যার, হ্যাঁ, এটা যে অবশ্যই। কেন স্যার, আপনারা আগে যে কারিকুলাম ছিল ওটাতে পরে কি হন নাই স্যার মানুষ হয়নি, বিশেষ ওটা তো কেন? বললাম যে আমরা কি মানুষ হচ্ছি না নাকি? হ্যাঁ, যার হওয়ার মানে সে তো হবেই, এক তাই না? আমরা এত সবাইকে, কেন পরিবর্তন? আমরা সবাইকে মনে হয় মানে হায়ার এডুকেটেড মানুষ আছে, যে বাংলাদেশ থেকে আমরা এমন একটা দেশ হব যেখানে সবাই পিএইচডি ধারী হবে। রিকশাওয়ালা থেকে শুরু করে একদম ঝাড়ুদার পর্যন্ত সব পিএইচডি মানে ধারী হবে। এত দরকার কি? সবাইকে উচ্চ শিক্ষিত করার দরকার কি? কোন দেশে আছে এত উচ্চ শিক্ষিত করাই? মানে আমরা সব কিছুতে বেশি বেশি, হ্যাঁ, আর আমাদের সব কাজেই হচ্ছে ফাজলামি। কোনো কিছুতে কোনো ঠিক নাই, গুরুত্ব নাই, কি করতেছে না করতেছে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, মানে ব্যাপক জটিল অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। তা ওখানেই সেই ব্যাপারগুলোই দেখো, যে তৎকালীন সময়ে এইটা কলোনিয়ালিজম এবং এম্পায়ারটা, এটাকে তিনি দেখিয়েছেন যে কতটুকু যৌক্তিক। দেখো প্রত্যেক সময়ে কিন্তু রাইটার ছিল এবং তারা বিবেচনা করেছে এবং তারা তুলে ধরেছে। হ্যাঁ, কারণ সচেতন মানুষ থাকে, কেউ সরাসরি বিদ্রোহ করে, কেউ হয়তো তাদের শারীরিক শক্তি বা কথার শক্তি না থাকাতে তারা লেখনীর মাধ্যম দিয়ে প্রকাশ করে। তাহলে যে ক্রুসোস রিলেশনশিপ উইথ ফ্রাইডে, the indigenous man he encounters on island reflects the complex dynamics of power, domination and culture encounter between colonizer and the indigenous people. যে সে, তাহলে দেখো, যার দেশ, হ্যাঁ, ওটা কার জায়গা? ফ্রাইডেরই জায়গা। কিন্তু সেখানে ফ্রাইডে নিজেই কেমন হয়ে গেল রবিনসন ক্রুসোর কাছে? সে নিজের সার্ভেন্ট বা দাসের মতো হয়ে গেল, তাই না? আমরা কি বাংলাদেশে এরকম না? আমরা সাদা চামড়া দেখলে, বিদেশি দেখলে, আমি যে বড় বড় মাপের মানুষই হই না কেন, আমরা তার ঠ্যাং ধরা শুরু করে দিই। হুম, বুঝতে পারছো? মানে যদি একজন
সাদা চামড়ার সুইপারও আমার দেশে আসে, মনে করো সাদা চামড়ার একটা সুইপার এসেছে, তাকে আমরা যা গুরুত্ব দেব, আমাদের মানুষের এরকম কোনো সৎ ভালো ব্যক্তিকে আমরা ওরকম গুরুত্ব দিই না। বুঝতে পারছো? এরকম আর কি অবস্থা। আমরা সবসময় কি এই যে কলোনিতে থাকতে থাকতে এই আফ্রিকা বা এশিয়ার মানুষগুলো সবসময় কেমন জানি ওই ছোট মনের একটু হয়, তারা সাহসী না, শক্তিশালী না, তারা অন্যের কাছ থেকে সবসময় ধার নিয়ে চলার চেষ্টা করে। হ্যাঁ? সবসময় কি অন্যের কাছ থেকে দান নেওয়া কি বড় জিনিস বলো তো, নাকি নিজের শক্তিকে হারিয়ে দেয় বলো তো, কোনটা? যে অন্যের দয়াতে তুমি কতদিন চলবা, অন্যের দয়া নিয়ে বেঁচে থাকা, অন্যের ছাড় নিয়ে বেঁচে থাকা, এটা কি খুব ভালো জিনিস, নাকি নিজেকে দুর্বল করে তোলে বলো তো সব জায়গায় এমনটা করলে? মানসিকভাবে তুমি কিন্তু দুর্বল হয়ে উঠবা। হ্যাঁ, অথচ তোমাকে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় নিজের সক্ষমতাটাকে দেখানো। হ্যাঁ, নিজের সক্ষমতা যে না আমি এটা পারি, এটা আমার জন্য দরকার না, আমি এই দানটা নিতে চাচ্ছি না, এটা অরিজিনালি যার দরকার তাকে দেওয়া হোক, তার কাছে যাক। আর আমরা দেখা যাচ্ছে স্মার্টফোন নিয়ে একটা ছেলে, সেই স্যামসাং 30-40 হাজার টাকা দামের স্মার্টফোন নিয়ে, হাতে মোবাইল নিয়ে সে কলেজে আসতেছে ফর্ম ফিল আপ করার জন্য, 500 টাকা কমায় বলে দরখাস্ত করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো? হাতে বিশাল মানে মোবাইল ফোন, স্মার্টফোন, আর সামনে এসএসসি রেজিস্ট্রেশন হচ্ছে, ছেলে মেয়ে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে 500 টাকা কমানোর জন্য, 1000 টাকা কমানোর জন্য। এটা কি হলো বলো? এটা কি তার মানসিক ডেভেলপমেন্ট ঘটেছে নাকি আসলে ঘটেনি? তো এই জন্য ঠিক আমরা ওরকম কি, আমরা ওই কলোনাইজার, হ্যাঁ, আমাদের মানসিকতা সবসময় অন্যের কাছ থেকে দয়া নেওয়া, অনুগ্রহ নেওয়া, এই ব্যাপারটা যাতে না ঘটে। রিয়েলিজম অ্যান্ড জার্নালিস্টিক স্টাইল, ওই যে জার্নালিস্টিক তিনি তার ডেইলি অ্যাক্টিভিটিগুলোকে কি করেছেন, টুকে রেখেছেন না, হচ্ছে রিয়েলিজম এবং বাস্তববাদী। তিনি যে ওই ছোটবেলায় যখন পালিয়ে আসলেন তখন একজন আইডিয়াল ছিল, একটা আদর্শ, হ্যাঁ, অ্যাডভেঞ্চার মানেই বিশাল কিছু একটা বিষয়, কিন্তু আস্তে আস্তে বাস্তবতার ধাক্কা খেয়ে বুঝতে শিখেছে বাস্তবতায় তোমরাও এখনো অনেকেই এখনো শেখনি বাস্তবতা কি জিনিস। মনে করছো দুই স্যার শুধু হুদাই প্যাক করে, এত বলা বলি কি আছে ভাই? হ্যাঁ, জীবন এত সিরিয়াস হওয়ার কি আছে? এত সিরিয়াস হয়ে জীবনে লাভ আছে? আগে হও না দেখি, তখন ফিরতে পারবে না, আফসোস হবেই, চলবে জীবন। হ্যাঁ, এভাবেই। তারপর Defoe's background as a journalist and pamphleteer influenced the narrative style of Robinson Crusoe. The novel is written in a realistic and journalistic manner with detailed description of Crusoe's daily life, struggles and adventures. This realistic approach contributes to the novel's enduring appeal and believability. Thematic এর মধ্যে দরকার নেই। Social and economic context, এটাও তো সেই সময় যেহেতু ক্যাপিটালিজম এগুলো আসছে। Robinson Crusoe was written during a period of significant social and economic change in England. The rise of capitalism, mercantilism, the growth of trade and commerce are reflected in Crusoe's entrepreneurial spirit and his স্যার মার্কেন্টাইলিজমটা কি স্যার? এই যে মার্কেন্টাইল মানে কি, ব্যবসা কেন্দ্রিক, ঠিক আছে তো? মার্কেন্টাইল, তাই তো, মানে কি এই যে তোমার আমদানি রপ্তানি যে বিজনেস, এইটার কথা। আর আমদানি রপ্তানি বিজনেসের সাথে অটোমেটিক কি রিলেটেড? ক্যাপিটাল, পুঁজিবাদ। এখন মানুষ কোন সমাজে, এখন দুটা দেখো, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রবাদ দুটারই কিন্তু একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে। ক্যাপিটালিজম এমন একটা যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি বিজনেস করবে তার তত টাকা হবে, এটা হলো ক্যাপিটালিজমের সূত্র। আর সোশ্যালিজমের সূত্র কি, যে সকল সম্পত্তি সরকারের, সরকার সকলকে দেখভাল করবে এবং সকলকে দেখাশোনার ভার নিবে, তাদেরকে সম্পদ সমানভাবে বন্টন করে তাদেরকে প্রয়োগ করবে। এতে কি সব মানুষই আসলে পরিশ্রমী? সব মানুষ কি পরিশ্রমী বলো? না স্যার। তাহলে যারা হচ্ছে সরকার দেখভাল করবে বলে তারা কি আসলে কাজ করবে, পরিশ্রম করবে বলো? আর যারা হচ্ছে পরিশ্রম করে যদি ক্যাপিটাল না পায় তারা কি আসলে পরিশ্রম করতে চাইবে? যে অলস সে তো সুবিধা পাইলে পরিশ্রম করবেই না। আর একজন হচ্ছে যে পরিশ্রমী কিন্তু তার রিটার্ন আসতেছে না, সে কি পরিশ্রম করবে? সে তো পরিশ্রম করবে না। তার মানে ক্যাপিটালিজম কিন্তু উন্নয়নের বিশাল একটা সূত্র প্রদান করে, কিন্তু ক্যাপিটালিজমের একটা বড় ব্যাপার হলো যে এখানে যারা হচ্ছে রিচ তারা রিচার হচ্ছে, যারা পুর তারা পোরার হচ্ছে, যেখানে ম্যানেজমেন্টটা ঠিক না, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সেখানেও ওই পুঁজিবাদী ব্যাপারটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে, যখন থেকে যে তোমার শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে, তাই না? যে স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে যখন ফ্যাক্টরিতে কাপড় বানানো শুরু হলো,
জাহাজ চলাচল শুরু হলো স্টিম ইঞ্জিন ইউজ করার কারণে, তখন তারা অনেক দূর যেতে পারলো আর কি। হ্যাঁ, যদি এই ইঞ্জিনগুলো আবিষ্কৃত না হতো তাহলে নৌকা নিয়ে তো আর ওই বিশাল বিশাল যে সকল মহাসমুদ্র সেগুলো তো আর পার হওয়া যায় না। পার হতে শুরু করলো, মানুষ নতুন নতুন দ্বীপ আবিষ্কার করলো, জগৎ আবিষ্কার করলো। হ্যাঁ, এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে কি এখন যেটা গ্লোবালাইজেশনের যুগ, সেটা কি আজকে শুরু হয়েছে? আজকে যে গ্লোবালাইজেশন সেন্সটা আমরা দেখছি, সেটা কি শুধু আজকের জন্য হঠাৎ করে হয়ে গেছে বলো? নাকি সেই ভাস্কো দা গামা, সেই কলম্বাস, হ্যাঁ, সেই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার জেমস ওয়েটের, তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। তারপর আস্তে 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 বিবর্তন হতে 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 আমরা এই জায়গায় চলে এসেছি। তো যাই হোক, তাই বলছে ইন সামারি রবিনসন ক্রুসো emerges from a rich historical and cultural context shaped by colonial expansion, individualism and religious fervor, and the rise of capitalism. Defoe's novel continues to captivate readers with its exploration of themes. এই একই কথা দেখো, ঘুরে ফিরে এই কথাগুলোই তোমরা দেখো তোমাদের কোশ্চেন আনসার করতে যাবে, একই কথা পাবা। শুধু ওখানে কিছু গল্প কাহিনী অ্যাড করতে হবে আমাদের কোশ্চেন আনসার রেডি করার সময়, কোটেশন হিসাবে, কোটেড লাইন হিসাবে, যে কোন কোন জায়গাতে কি কি কথা হয়েছে, তাদের রবিনসন ক্রুসো পাইরেটস সাথে কি কথা বলেছে। হ্যাঁ, এই কথাগুলো আমাদের একটু কোটেশন হিসাবে দিয়ে আমাদেরকে বড় করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আর নভেলের বললাম তো, অথচ সামারিটা এখানে যেটা দিয়েছি আমি কালেক্ট করে, সেগুলো তোমরা একটু সবাই পড়ে নেওয়ার চেষ্টা করবা, যাতে গল্প কাহিনী সবগুলো জিনিস তোমাদের মাথার ভিতরে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মনে করলাম যে তোমরা সবাই পড়েছো, এবং যাদের এখনো পড়া শেষ হয়নি তোমরা তারা আগামী ক্লাসের মধ্যেই পড়ে শেষ করবা। আমি কিন্তু আর এটা নিয়ে আর ক্লাস টানবো না। হ্যাঁ, এটা নিয়ে আর ক্লাস টানবো না, বা টিনে নিয়ে গেলেও কোনো কাজ হবে না যদি তোমরা নিজেরা না পড়ো। কারণ এই গল্প কাহিনী পড়ে দেওয়াটা খুব কঠিন। আর পুরো সামারিটা যদি আমি পড়ে দিই, কতদিন লাগবে বলো তো? পুরো 1 মাসে 7-8টা ক্লাস লেগে সময় যাবে লাগবে। নাকি? হ্যাঁ, অনেক সময় লাগবে। হ্যাঁ, আর গল্প কাহিনী তো এটা পড়তে ভালো লাগবে, সেই হিসাবে আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এসে টেসে হলে সেগুলো একটু গভীরতা নির্দেশ করে, অনেক ছোট ছোট থট থাকে যেগুলো তুলে দেওয়া যায়, কিন্তু এটা গল্প তো এটা। আর যে মূল কথাগুলো আজকে আলোচনা করলাম এগুলো এরকমই, এর থেকে আর বেশি গভীরে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে আজকে আমি মনে করলাম যে আমি রবিনসন ক্রুসোটা শেষ করলাম। ঠিক আছে? মোটামুটি এখন কোশ্চেন আনসারগুলো পড়লে, এগুলো পড়লে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কারো সামর্থ্য থাকে বা ক্ষমতা থাকে, ইচ্ছে থাকে, তোমরা একটু টেক্সটটা পড়ে নিও, কাজে দিবে আর কি, খুব একটা খারাপ লাগবে না। আচ্ছা, তাহলে এই হলো আজকের মতো আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমি থাকলো হচ্ছে তোমাদের পরবর্তী নভেলটা হচ্ছে কি জানো, গালিভার্স ট্রাভেলস, তাই না? এটা আগামী দিন থেকে আমি গালিভার্স ট্রাভেলসের ওই যে অ্যাবরিজ ভার্সন বা সামারি পড়তে দিব। আর এই সময়ের মধ্যে আমরা পড়বো হচ্ছে আমাদের কিছু সহজে কিছু কবিতা পড়বো, যেহেতু আমরা একটু এসে পড়লাম। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যেহেতু তোমাদের পরিমাণ বেশি, টেক্সটের পরিমাণ বেশি, আমার মনে হয় তোমাদের যদি সম্ভব হয় সপ্তাহে যদি আমি একটা করে বেশি ক্লাস নিতে পারি, কোনো সমস্যা আছে তোমাদের বলো? না স্যার, ভালো হয় স্যার। এটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, সেই সময় যখন আমি 610 বা ওইটা বলেছিলাম ফিয়ার, তো ক্লাসের সংখ্যা একটু বেশি নিতে হবে এবং টাইমটাও একটু বেশি বাড়ানো উচিত। কিন্তু তোমরা তো 1-1.5 ঘন্টায় থাকতে পারো না, কি বলবো আর, 1-1.5 ঘন্টায় থাকতে পারো না। আবার ঠিকই পরীক্ষার রেজাল্ট দিলে পারে দেখো কীভাবে চিৎকার শুরু হয়ে যায়। হ্যাঁ, তখন হয়েছে শুরু হয়ে যাবে পুরো। আচ্ছা, তো যাই হোক, আমরা চলে যাব হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ঠিক আছে? ভিক্টোরিয়ান পোয়েট্রি, লক্সলি হল, তাই তো, ইনোনি বা ওয়েনন, দ্য লোটাস ইটার্স অ্যান্ড টিথনাস। দেখো, ভিক্টোরিয়ান পোয়েট্রি, আলফ্রেড টেনিসনের এই কয়টা কবিতা আমরা একসাথে পড়ে ফেলবো। ভিক্টোরিয়ান পোয়েট্রি সবাই দেখছো? তাহলে আগামী দিন আমরা পড়বো হচ্ছে লক্সলি হল, এই কবিতাটি। সবাই একটু বই, সবার কি বইটই আছে তো? আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো কথা থাকে বলতে পারো একটু, আর না থাকলে আজ এই পর্যন্তই। হ্যাঁ, বলো নুসরাত। স্যার, আমাদের এখানে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে গেছে 2টা ছেলে, ঈদের 3-4 দিন পরে। তারপর হচ্ছে মন্দির ছিল, ওই পাশে কালী মন্দির ছিল, হ্যাঁ, ওইখানে আগুন ধরছে মন্দিরে। তো মিস্ত্রি প্রায় 5-7 জনের মতো ছিল, 6 জন ছিল।
তো দুইটা ছেলেই নাবালক, এসএসসি মানে হয় নাই। হুম তো ওইখানকার যারা হিন্দু ছিল হুম ওরা সবাই মিলে এত পিটাইছে যে ওই দুইটা বাচ্চা মারা গেছে। আর বাচ্চা দুইটা হচ্ছে একটা মায়েরই দুইটা ছিল। ওহো হ্যাঁ হ্যাঁ তারপরে আরো দুজন আহত ছিল, হসপিটালে নেওয়ার পরে দুজন মারা গেছে, আরো সবাই মানে অসুস্থ হসপিটাল। হুম তো স্যার এটা ঘটনার পরে মুসলমানরা তো খেপে গেছে, তারপর ওইখানে গেছে। তারপর এখন সরকার থেকে ব্যবস্থা নিয়েছে যে পুলিশ আর্মি বিডিআর এদেরকে পাঠানো হয়েছে হুম হুম ওই হিন্দুদের প্রোটেকশনের জন্য, যাতে মুসলমানরা আক্রমণ করতে না পারে। তো হুম মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আজকে হচ্ছে আন্দোলন করছে। হুম হুম স্যার এই আন্দোলনে পুলিশ এত পরিমাণ গোলাগুলি করছে, প্রায় 100 জনের মতো মুসলমান আহত। হ্যাঁ 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 কি বলা যায় বলো এগুলো স্যার এই হচ্ছে যে বিষয়গুলো, হ্যাঁ এইগুলো মানে কি স্যার বলবো যে কোথা থেকে কি হয় আর আমরা কিভাবে বিষয়গুলোকে জটিল করি হ্যাঁ এখন এগুলো এর মধ্যে স্যার পলিটিক্যাল স্যার ইনভলভমেন্ট দেখেন আছে। সেটা তো আছেই এখানে আসলে এগুলো নিয়ে কি বলা যায় এগুলো আসলে কিছুই স্যার বলার মন্দিরে স্যার, আগুন ধরে, ধর্ম যদি মন্দিরে কথা আগুন ধরে। বলি স্যার, হ্যাঁ হ্যাঁ ধর্ম মানুষকে ধর্ম মনে কি রাখে বলে স্যার? হুম ধর্ম মুসলমান হিন্দু মানে সব ধর্মই তো বলে যে আর একজন মানুষকে হেল্প করো, অন্য আর একটা মানুষের ক্ষতি করো না। এখন মানুষটা কোন ধর্মের বা এরকম তো স্যার নেই। আমি মানুষ, আর একজন মানুষকে আমি করবো, একজন হিন্দুর হাত কাটা আর একজন মুসলমানের হাত কাটলে কি রক্ত আলাদা হবে নাকি? একজন হিন্দু মরে যাচ্ছে, আমি রক্ত দিলাম মুসলমান হিসেবে, তাহলে তার কি জাত তুলে যাবে নাকি? সাথে কি অবস্থা এগুলা? এগুলো কি যে আসলে স্যার চলতেছে! বলা নাবালক যায় বাচ্চা যদি হ্যাঁ আগুন দিয়েও থাকে, এখানে নেশাখোররাও তো অনেক সময় মন্দিরের পেছনে বসে নেশা করে, সেখান থেকে আগুন লাগতে পারে। অথবা ওরা যদি দিয়েও থাকে, ওরা তো নাবালক, তো এতটা কঠোর না হলেও তো পারতো। আসলে শোনো শোনো একটা একটা চোর বিষয় বলি বা একটা বিষয় বলি ডাকাত। আমাদের দেশ আমরা আমরা কি বলবো যে আমরা আমাদের প্রথম কথা হলো আমি একটু ইয়া করে দিই